শুরু করেন, সবাই একটু দ্রুত কমেন্ট করেন। 2 দিনে পড়তে পারি, প্রিপারেশন খুব বাজে। সবাই দ্রুত রেসপন্স করেন, খুবই দ্রুত রেসপন্স করেন। ওকে, আমরা আসি, আমরা প্রথমে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, তারপর আমরা সাজেশনে যাব। ঠিক আছে, এইটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? এইটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ঠিক আছে, আমরা প্রথমে একটু রিভাইজ দিব যে আমাদের কি কি পড়া উচিত, কি কি পড়া উচিত, এই বিষয়টা আমরা একটু দেখব। তারপর হচ্ছে আমরা সলভিং ক্লাসে যাব। আমি আপনাদেরকে একটু রিভিউ দেখে যে আজকের এই ক্লাসে আমরা কতগুলো অঙ্ক সলভ করব। দেখেন, আজকের এই ক্লাসে আমরা কতগুলো অঙ্ক সলভ করব আমরা একটু দেখি। দেখেন, এই যে দেখেন, এই সব প্রশ্ন আজকে আমরা আপনাদেরকে সলভ করে দেবো যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন। যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তাহলে এই সবগুলা সমস্যার সমাধান আজকের এই ক্লাসে করে দিব। ঠিক আছে, আপনাদের থাকতে হবে। দেখা যাচ্ছে ক্লিয়ারলি? দেখা যাচ্ছে ক্লিয়ারলি? ডি ওয়েবারের উপপাদ্যের ফুল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ঠিক আছে, ডেফিনেটলি মেজর রে ভাই, অবশ্যই মেজর, অবশ্যই মেজর। ঠিক আছে, ক বিভাগের শর্ট সাজেশন পেজে অলরেডি আমি গতকালকে দিয়ে দিয়েছি। তাহলে ক বিভাগের প্রশ্ন এখন কেন আসতেছে? এসি না ছাড়লেও সমস্যা, ছাড়লেও সমস্যা, কি একটা সমস্যা রে ভাই। ওকে, তাহলে আসেন, আমাদের সাথে 200 জন শিক্ষার্থী এই মুহূর্তে লাইভে যুক্ত হবে। 199 এসে আটকে গেছে। এই তো ঠিক আছে, 200 জনের উপরে, 200 জনের উপরে লাইভে যুক্ত হয়েছে। ভেরি গুড, চলুন আমরা শুরু করি। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের সাথে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী আজকে লাইভে যুক্ত হচ্ছেন। আমার খুবই ভালো লাগতেছে যে আপনারা এত শিক্ষার্থী লাইভে যুক্ত হয়েছেন। চলেন আমরা আর অতিরিক্ত সময় নষ্ট না করে আলোচনাতে আসি। দেখেন, কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন, কথাগুলা মনোযোগ সহকারে শুনবেন। প্রথম দেখেন, এখানে আমি আপনাদের টোটাল 9টা উপপাদ্য দিব। টোটাল কয়টা উপপাদ্য দিব? টোটাল হচ্ছে 9টা উপপাদ্য দিব। এই 9টা উপপাদ্য থেকে 3 থেকে 4টা উপপাদ্য আপনারা পরীক্ষাতে হুবহু কমন পাবেন। ঠিক আছে, 3 থেকে 4টা উপপাদ্য আপনারা পরীক্ষাতে হুবহু কমন পাবেন। কি সমস্যা রে ভাই, ঠিক আছে, ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখেন, তাহলে এখানে আমি একটু আপনাদেরকে বলি, দুটি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। এই প্রশ্নটা পরিবর্তন হয়ে পরীক্ষাতে এরকম আসতে পারে। কি আসতে পারে? মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য, মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য। ঠিক আছে, পরিবর্তন হয়ে আসতে পারে। দুইটা ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে এই ভিন্ন ভিন্ন শব্দটাকে না লিখে, ভিন্ন না লিখে আপনাকে এখানে লিখতে পারে স্বতন্ত্র। একই জিনিস, ঠিক আছে, একই জিনিস পরিবর্তন হয়ে পরীক্ষাতে আসতে পারে। সো কনফিউজ হওয়া যাবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য। বাস্তব সংখ্যার যে ক্রমের অর্থাৎ যে অর্ডার যে প্রপার্টিস গুলো আছে সেইগুলা 4 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বছরের। এইটাও সাধারণত 4 মার্কসই আসবে, 4 মার্কসই আসবে। বন্টন বিধি এবং গামরগানের সূত্র, এই দুইটার মধ্যে দুইটাই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই দুইটা থেকে একটা আসার পসিবিলিটি খুবই বেশি। ঠিক আছে, ডি ওয়েবার এই বছর মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে, এবং এইটা পরীক্ষাতে আসলে 7 মার্কসের জন্য আসবে। কত মার্কসের জন্য? 7 মার্কসের জন্য। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সাজেশনের মধ্যে আপনাদের টোটাল 9টা উপপাদ্য দেয়া হয়েছে। 9টা উপপাদ্য, এই 9টার মধ্যে একটা সিঙ্গেল উপপাদ্য বাদ দেওয়া যাবে না। পরীক্ষাতে এখান থেকে 3-4টা উপপাদ্য কমন আসবে। ঠিক আছে, পরীক্ষাতে এখান থেকে 3-4টা উপপাদ্য কমন আসবে। সো কোনোভাবেই এই 9টা উপপাদ্যকে বাদ দেয়া যাবে না। আমি কি বিষয়গুলো আপনাকে বোঝাতে পেরেছি? বিষয়গুলোকে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি? আমাদের সাথে 241 জন স্টুডেন্ট লাইভে যুক্ত হচ্ছেন। ভেরি গুড, ভেরি গুড। বাকিদেরও মেনশন করে দেন। তাহলে আমরা একটু একেবারে এক কথায় আমরা এটাকে রিভাইজ দেই। প্রথম বিষয় হচ্ছে এখানে আমরা 5টা থিওরাম দেখতে পাচ্ছি। তার মধ্যে এই থিওরামটাই 7 মার্কসের জন্য আসতে পারে। এইটাও যদি পরীক্ষাতে আসে তাহলে এইটাও 7 মার্কসের জন্য আসবে। কত মার্কসের জন্য আসবে? 7 মার্কসের জন্য আসবে। সো এই 4 এবং 5, 4 এবং 5 এই দুইটা থেকে কনফার্ম একটা পরীক্ষাতে আসবে। ভাগ্য ভালো থাকলে দুইটাই পরীক্ষাতে আসতে পারে। ভাগ্য ভালো থাকলে দুইটাই পরীক্ষাতে আসতে পারে। তবে এখানে কিছু কথা আছে, এখানে কিছু কথা আছে, লেট মি ক্লিয়ার। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। ডি ওয়েবারের উপপাদ্য 3 রকম হতে পারে। একটা কি? একটা হচ্ছে আপনার মূলদ সংখ্যার ক্ষেত্রে, একটা হচ্ছে অমূলদ সংখ্যার ক্ষেত্রে, আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। সো যদি পরীক্ষাতে আপনার এইরকম থাকে যে ডি ওয়েবারের উপপাদ্যটি বর্ণনা এবং প্রমাণ করো, তাহলে 3টা কন্ডিশনই আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। আর যদি আপনাকে উল্লেখ করে দেয় যে
এটার কন্ডিশন গুলো আমার এক্স্যাক্টলি মনে নাই, অথবা যোগবোধক বিয়োগবোধক, মানে যে কন্ডিশনটা যদি মেনশন করে দেয় তাহলে শুধু ওইটাই প্রুফ করবেন, আর যদি মেনশন করে না দেয় তাহলে এটার যে তিনটা শর্ত আছে এই তিনটা শর্তই আপনাকে প্রমাণ করে দেখাতে হবে। এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ার? রেসপন্স করবেন, খুব দ্রুত সবাই রেসপন্স করবেন। এই হচ্ছে আমাদের 5টা থিওরাম। এখন আসেন পরের পেজে। দেখেন দেখেন এই যে 6 নম্বর উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এই যে দুইটা উপপাদ্য, এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন, একটা প্রশ্ন 100% পাবেন। তবে এগুলো পরিবর্তন হয়ে আসতে পারে। যেমন এটা বলা হয়েছে যে বর্ণনা সহ অয়েলারের উপপাদ্য প্রমাণ করো, তার মানে এখানে কিন্তু বর্ণনাটা দেয়া নাই, বাট পরীক্ষাতে এই প্রশ্নটা তার যে বর্ণনাটা আছে অয়েলারের উপপাদ্যের ডেফিনেশন, ওইটা দিয়ে প্রমাণ করার কথা বলতে পারে। সেম বিষয়টা উইলসনের উপপাদ্যের ক্ষেত্রেও হতে পারে। আর এই যে 9 নম্বর উপপাদ্য, এই 9 নম্বর উপপাদ্যটা সাধারণত এই বছর 3 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, অথবা এটা 7 মার্কসের জন্য আসতে পারে, 7 মার্কসের জন্য আসতে পারে। তো এই হচ্ছে আমাদের মানে এই হচ্ছে আমাদের উপপাদ্যগুলা, এই হচ্ছে আমাদের উপপাদ্যগুলা। একটু দ্রুত সবাই রেসপন্স করবেন, একটু দ্রুত সবাই রেসপন্স করবেন। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু রেসপন্স করবেন, তাহলে আমরা আমাদের সামনে আগাবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা, খুব দ্রুত, কারণ আজকের ক্লাসে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা অনেক বড় হবে, অনেক বড় হবে। সো আশা করি যে আপনার শেষ পর্যন্ত থাকলে আমরা এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। সবাই রেসপন্স করেন প্লিজ। 300 জন শিক্ষার্থী আমাদের সাথে এখন যুক্ত হয়েছেন, 300 জন, ঠিক আছে? সো সবাই রেসপন্স অবশ্যই করবেন, অবশ্যই সবাই রেসপন্স করবেন। ভাইয়া বুক ডি দেওয়া টি এর জায়গায়, কোথায় টি, কোথায় টি? ভুল হতে পারে ভাই, টাইপ করছি তো, ভুল হলে আপনারা এটা কারেকশন করে নেবেন। আপনারা তো জানেনই যে বিষয়টা কি, তাই না? 300 জন স্টুডেন্ট লাইভে যুক্ত আছেন, ডেফিনেটলি মেনশন, আপনারা রেসপন্স করবেন। আচ্ছা, এখন এখন আমরা একটু আসি, আমরা একটু এই জায়গাতে আসি। আচ্ছা, এই দেখেন বাস্তব সংখ্যার যে ক্রম স্বীকার্যগুলো, আমি জাস্ট আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। বাস্তব সংখ্যার যে ক্রম স্বীকার্যগুলো, আমরা যদি একটু ক্রম স্বীকার্যগুলোতে যাই, এগুলো তো হচ্ছে ফিল্ড। দেখেন এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, ঠিক আছে? এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য, এক নজরে এগুলো দেখে নেবেন, ঠিক আছে? বাস্তব সংখ্যার ক্রম স্বীকার্য হচ্ছে 4টা, এই 4টা এক নজরে দেখে নেন। আপনাদেরকে এটা বুঝিয়ে দিব আমি, এগুলো পারেন না আপনারা? হ্যাঁ, ক্লাস ইউটিউবে আপলোড করে দিব, ক্লাস ইউটিউবে আপলোড করে দিব। ফার্মারের উপপাদ্য 23-এ চলে আসছে, সো এটা বাদ, ঠিক আছে? 23-এ চলে আসলে বাদ। 1 নম্বর থিওরাম 23-এ চলে আসছে। 1 নম্বর থিওরামে অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য এসেছে, দুইটা আলাদা বিষয় ভাই। মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য একটা, অমূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য হচ্ছে একটা, ঠিক আছে? এটা আপনারা পারবেন না? এটা আপনারা পারবেন? একবারে সিম্পল বিষয়, একেবারেই সিম্পল বিষয়। আচ্ছা, আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি, একেবারে সিম্পল বিষয়। দেখেন, প্রথম বিষয়, আপনারা আমার কথা জাস্ট মনোযোগ সহকারে শুনবেন। এই যে এখানে ও দেয়া আছে, ও মিন্স অর্ডার, ও মিন্স অর্ডার, ঠিক আছে? ও বলতে আমরা কি বুঝি? অর্ডার। তাহলে এখানে ও ওয়ান মানে হচ্ছে অর্ডার ওয়ান, মানে হচ্ছে এই যে ফিল্ড স্বীকার্য টোটাল কয়টা? ফিল্ড স্বীকার্য হচ্ছে 4টা, ফিল্ড স্বীকার্য হচ্ছে 4টা, এর মধ্যে প্রথমটা হচ্ছে এইটা। সো এখানে কি বলেছে দেখেন, যদি এ বি বিলংস টু আর হয়, অর্থাৎ যদি এ এবং বি বাস্তব সংখ্যা হয়, তাহলে এ বি থেকে বড় হবে, এ বি থেকে ছোট হবে, অথবা এ এবং বি সমান হবে। ডেফিনেটলি মনে করেন আমরা দুইটা বাস্তব সংখ্যা নিলাম 2 3, তাহলে এখান থেকে দেখেন 2 থেকে 3 বড়। আমরা যদি 3 2 নেই তাহলে 2 থেকে 3 বড়। আমরা যদি 2 2 নেই তাহলে দুইটা সমান। এটা হচ্ছে বাস্তব সংখ্যার প্রথম ক্রম স্বীকার্য, প্রথম ক্রম স্বীকার্য। ওকে, তারপর সেকেন্ড ক্রম স্বীকার্যতে কি বলেছে, যে যদি এবিসি 3টা বাস্তব সংখ্যা হয় এবং যদি এ গ্রেটার দেন বি হয়, বি গ্রেটার দেন সি হয়, তাহলে এ গ্রেটার দেন সি হবে। দেখেন এ বি থেকে বড়, সো আমি ধরে নিলাম এখানে এ সমান 5, বি সমান 3। আবার বি সি থেকে বড়, সো মনে করেন আমি সি সমান ধরলাম 2। তাহলে দেখেন এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 5 গ্রেটার দেন 3 গ্রেটার দেন 2, দ্যাট মিন্স 5 গ্রেটার দেন 2, দ্যাট মিন্স এ গ্রেটার দেন সি। আমাদের সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ যদি 3টা বাস্তব সংখ্যা নেই যেখানে এ গ্রেটার দেন বি এবং বি গ্রেটার দেন সি, তাহলে এ গ্রেটার দেন সি হবে, ঠিক আছে? ওকে,
ওকে ওকে, সো আশা করি ক্লিয়ার। 3 নম্বর কি বলেছে দেখেন, যদি এবিসি তিনটা বাস্তব সংখ্যা হয় এবং এ গ্রেটার দেন বি হয়, দেখেন যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এই যে এবিসি, এখানে আরেকটা বাস্তব সংখ্যা আছে না, এটাকে যদি আমি উভয় পক্ষে যোগ করি, উভয় পক্ষে যদি যোগ করি তাহলে কোনো পরিবর্তন হবে না। আমরা উভয় পক্ষে যোগ করতে পারবো সি কে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তৃতীয় শর্ত। ফর এক্সাম্পল, মনে করেন এ সমান 2, বি সমান 3 আর সি সমান মনে করেন 5, তাহলে আমরা লিখলাম এখানে যে, আচ্ছা এটাকে আমি 12 ধরলাম, সো মনে করেন 12 গ্রেটার দেন 3। এখন এর সাথে আপনি চাইলে অবশ্যই 5 উভয় পক্ষে যোগ করে দিতে পারেন, উভয় পক্ষে যোগ করে দিতে পারেন, এটাই হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। আর ফোর্থ কন্ডিশনে বলা হয়েছে যে যদি এ গ্রেটার দেন বি হয় এবং সি গ্রেটার দেন 0 হয় তাহলে এ সি গ্রেটার দেন বি সি। দেখেন এ গ্রেটার দেন বি, সো এখানে এ সমান আমি ধরলাম 12, বি সমান মনে করেন 3, তাহলে 12 গ্রেটার দেন 3, ঠিক আছে। এখন যদি আমি উভয় পক্ষে একটা সি কে গুণ করি, দেখেন উভয় পক্ষে যদি আমি সি টাকে গুণ করি তাহলে এটা হয়ে যাবে এরকম, এসি গ্রেটার দেন, আচ্ছা এটা করে দেই বিসি। এখন এখানে গ্রেটার দেন হবে নাকি লেস দেন হবে, ওইটা ডিপেন্ড করবে সি এর মানের উপরে। যদি সি এর মান গ্রেটার দেন 0 হয় তাহলে চিহ্ন হবে গ্রেটার দেন, সি এর মান যদি লেস দেন হয় তাহলে চিহ্নটা লেস দেন হয়ে যাবে, অর্থাৎ এই যে চিহ্নটা আছে এটা পরিবর্তন হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমরা যদি সি সমান 2 নেই তাহলে এটা কি হবে, এটা হবে 2a গ্রেটার দেন 2b। আর যদি সি সমান আমি -2 নেই তাহলে এটা হয়ে যাবে যে 2a লেস দেন 2b, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার ক্রমস্বীকার্য। ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন, খুব দ্রুত, খুব দ্রুত। এটা ক্লিয়ার কিনা বলেন, এটা পরীক্ষাতে কনফার্ম আসবে এই বছর, ঠিক আছে, এটা আসবেই পরীক্ষাতে, এগুলো খুবই সহজ প্রশ্ন রে ভাই। এইটা ক্লিয়ার কিনা একটু বলেন। এই অলমোস্ট 300 জনের মতো শিক্ষার্থী লাইভে যুক্ত আছেন, আপনারা কথা বলবেন, ঠিক আছে, কথা না বললে শেষ পর্যন্ত ক্লাস করা যাবে না। আপনারা কথা বলে আমারও আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কি না? খুব দ্রুত রেসপন্স করবেন, কারণ আমাদের অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে, অনেক বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। এইটা আপনারা নিজে নিজে পড়বেন, মূলদ সংখ্যার ঘনত্ব উপপাদ্য, এটা বোঝাতে গেলে অনেক সময় লেগে যাবে, সো এটা আমি বোঝাচ্ছি না আপনাদেরকে। আসেন আসেন খেলা হবে, এটা পারেন আপনারা, এইটা পারেন। দেখেন এইটা হচ্ছে নিউটন সূত্রের সাহায্যে, একটু বুঝতে হবে, একটু রেসপন্স করবেন সবাই, ঠিক আছে। এইটা হচ্ছে নিউটনের সূত্রের সাহায্যে, নিউটনের সূত্রের সাহায্যে। এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, দেখেন এই ধরনের প্রশ্ন দুই ভাবে আসতে পারে। একটা আসতে পারে যে এই সমীকরণ, যেমন এখানে যেভাবে লেখা আছে যে এই সমীকরণ হতে S4 S6 নির্ণয় করো বা S3 নির্ণয় করো বা S7 নির্ণয় করো, যাই থাকুক, এরকম আসতে পারে। আর একটা বিষয় হচ্ছে আপনাকে মেনশন করে দিতে পারে যে নিউটন সূত্রের সাহায্যে আপনি এটাকে সমাধান করুন। বিষয়টা বোঝাতে পেরেছি? তো নিউটনের সূত্র যদি বলে সেক্ষেত্রে কি করতে হয় সেটা আমরা এখন একটু দেখব, ঠিক আছে। আসেন একটু কমেন্টস গুলো দেখে নিচ্ছি, একটু কমেন্টস গুলো আমরা দেখে নিব, তারপরে আমরা এটা আপনাদেরকে বুঝিয়ে দেব। এই প্রশ্নটা আমরা দুই ভাবেই বুঝবো। প্রথম বিষয় হচ্ছে যদি S4 S6 সরাসরি আসে তাহলে কি হয়, আর নিউটন সূত্রের সাহায্যে আসলে কি হবে, দুইটাই আমরা দেখবো এখানে। মেজর 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 মেজর, ঠিক আছে, নন মেজরে আলাদা করে ক্লাস হবে। আসেন এটা বুঝি আমরা। সো প্রথম বিষয় হচ্ছে আমাদের যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণটা প্রথমে আমরা এখানে লিখে নিলাম। এখন এই সমীকরণটাকে আমরা একটা বহুপদী সমীকরণের সাথে কম্পেয়ার করব, ঠিক আছে, একটু বুঝি আমরা ব্যাপারটা। দেখেন এখানে কি বলেছে, এই যে x টু দি পাওয়ার 4, একটা দেখেন x টু দি পাওয়ার 4, তারপর আমরা লিখবো p1 x কিউব, মানে এখান থেকে এখানে 1 কমবে, তারপর লিখবো p2, এখান থেকে এখানে 1 বাড়বে, এটা হচ্ছে কমবে, তারপর হচ্ছে p3 x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে x, ঠিক আছে, p1 x কিউব, সরি এটা হচ্ছে, এটা নাই, ঠিক আছে, এখানে কিউব হবে না, তারপরে আরো একটা p বাড়বে আর x এর পাওয়ার হয়ে যাবে 0, সো x এর পাওয়ার 0 মানে কত 1, সো 1 তো লেখার দরকার নাই, সো এটা বাদ, এটা সমান হচ্ছে 0। এর সাথে যদি আমরা এই সমীকরণটাকে কম্পেয়ার করি, তুলনা করি, কি করি তুলনা করি, তাহলে আমাদের সমীকরণটা কি, x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস x প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। আমরা এখানে কি করেছি, আমরা এখানে জাস্ট তুলনা করেছি। সো এখন যদি আমরা তুলনা করি, দেখেন যদি আমরা কি করি,
যদি আমরা তুলনা করি তাহলে এখানে এক্স কিউবের সহগ কিন্তু কিছুই নাই। এক্স কিউবের সহগ p1, এখানে এক্স কিউবের সহগ হচ্ছে মাইনাস, তাহলে p1 সমান হচ্ছে -1। এক্স স্কোয়ারের সহগ -7, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে p2, তাহলে p2 সমান -7। x টু দি পাওয়ার 1 মানে x, x এর সহগ হচ্ছে কত 1, তার মানে p3 সমান হচ্ছে 1 আর p4 সমান হচ্ছে 6। এই হচ্ছে আমরা জাস্ট এই দুইটা সমীকরণকে আমরা কি করেছি, এই দুইটা সমীকরণকে জাস্ট আমরা তুলনা করেছি। কি করেছি? তুলনা করেছি। তুলনা করলে আমরা এরকম একটা আকৃতি পেয়ে যাব। ঠিক আছে, এরকম আমরা একটা আকৃতি পেয়ে যাব। আচ্ছা, এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। ওকে, তাহলে দেখেন যদি আমরা কম্পেয়ার করি তাহলে এরকম একটা আকৃতি কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন নিউটনের সূত্রটা কি? এইটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র। এটা কি করতে হবে? এইটাকে টিএম করতে হবে। টিএম মানে বুঝেন? টিএম মানে টানা মুখস্থ। ঠিক আছে, এটা আপনাকে ডেফিনেটলি মনে রাখতে হবে। এইটা মনে রাখার কোনো বিকল্প নাই, এইটা মনে রাখার কোনো বিকল্প নাই, এইটা আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে নিউটনের সূত্র, এটা হচ্ছে নিউটনের সূত্র। ওকে, তাহলে দেখেন এখন এই মানগুলা কিভাবে আসে। প্রথম আমরা এখানে প্রথমে আমরা n সমান বসাবো 1। সো n সমান যদি 1 বসাই তাহলে এটা কি হবে দেখেন, s1 প্লাস s1 মাইনাস 1 p1। বাকিগুলোতে আর বসবে না। কেন বসবে না এটা দেখাই। দেখেন 1 মাইনাস 2 p2, তারপর এটা এভাবে চলতে থাকবে। তাহলে এটা হয়ে যাবে s1 প্লাস এই যে s1 মাইনাস 1, তাহলে এটা হয়ে গেল কত s0। কি হয়ে গেল? এটা s0 p1, আর এটা হয়ে যাবে s-1 p2, তারপর এটা এভাবে চলতে থাকলো। তারপরে আমরা এখান থেকে পাবো s1। এই s নট লেখার দরকার নাই। ঠিক আছে, s নট লেখার কোনো দরকার নাই, s নট লেখার কোনো দরকার নেই। s নট থাকলে ওইটা বাদ, তাহলে এখানে থাকবে শুধু p1। আর মাইনাস কোনো মান নেওয়া যাবে না, জিরো মানে মাইনাস কোনো মান নেওয়া যাবে না। তাহলে এই যে s-1, পরেরটা হবে -2, তারপর এটা -3, মানে এরপরে যা আছে সব বাদ। তাহলে এই অংশ সমান হচ্ছে 0। এই যে দেখেন এই অংশ সমান হচ্ছে 0। তাহলে এই অংশ সমান যদি 0 হয় s1 সমান হবে কত? দেখেন s1 সমান -p1, তাহলে s1 সমান p1 সমান কত ছিল? -1, তাহলে -1, দ্যাট মিন্স 1। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের s1 এর মান। এটা কত? s1 এর মান। আমাদের বলেছে s4 এবং s6 বের করার জন্য। এইভাবে আমরা সামনের দিকে আগাবো। সো প্রথমে আমরা এখানে কি করেছিলাম? প্রথমে আমরা এখানে n = 1 বসিয়েছিলাম, তারপর আমরা 2 বসাবো, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6, এরকম চলতেই থাকবে। ঠিক আছে, আপনাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন, আমি এটা শেষ করে বুঝিয়ে দিব। ওকে, এখন আমরা কি করব দেখেন, এখন আমরা 2 বসাবো। এখন আমরা n সমান 2 বসাবো। সো এখানে যদি 2 বসাই তাহলে s2, এটা হয়ে যাবে 1 - 2 - 1, দ্যাট মিন্স 1 p1। এটা হয়ে যাবে 2 - 2, দেখেন হয়ে যাবে s2 - 2 সমান হচ্ছে s0, লেখার দরকার নাই। তাহলে p2, বাকিগুলো বাদ, বাকিগুলো বাদ, কারণ বাকিগুলো আর হবে না। তাহলে এই যে আমরা লাইনটাকে লিখে নিলাম। ঠিক আছে, লাইনটাকে আমরা লিখে নিলাম। ঠিক আছে, 2p2, তাহলে দেখেন s2 s1 p1 2p2, এই যে np2, সো n এর জায়গাতে 2 বসালে 2p2, সো এটা হবে 2p2। এখানে বসানো যাবে না, এটা বসালে বাদ যাবে। ঠিক আছে, সো 2p2। সো এখান থেকে আমাদের s2 দরকার, সো s2 এইগুলাকে ডান দিকে নিয়ে নেব, যে ডান দিকে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে যে p1 এবং p2, p1 p2 এবং s1, এখানে তিনটা জিনিস আছে। কি কি আছে? s1 p1 p2, s1 p1 p2, এই তিনটার মান বসিয়ে দিবেন। বসিয়ে দিলে আপনি s2 এর মান পেয়ে যাবেন 15, s2 এর মান পেয়ে যাবেন 15। ঠিক আছে, তাহলে s1 সমান আমরা পেয়েছিলাম 1, s2 এর মান পেয়েছি আমরা 15, s2 এর মান আমরা পেয়েছি 15। তারপর দেখেন, আচ্ছা এখানে একটা জিনিস আপনার মনে কনফিউশন তৈরি করতে পারে যে এখানে 2 কিভাবে আসলো, সরি 2 কিভাবে আসলো। দেখেন আমরা যখন s1 লিখেছিলাম তখন এখানে যে p1টা লিখেছিলাম, এই p1টা মনে করেন এই যে এখানে 1 বসানোর পরে 1 p1। তারপর আমরা যখন এখানে 2 বসালাম, এই যে এখানে আমরা কত বসালাম? n সমান 2 বসালাম এই সমীকরণে। n সমান যখন 2 বসাবো তখন এটা হয়ে যাবে 2p2। তারপর যখন আমরা এই যে এখানে আমরা কি বসালাম? n সমান 3, n সমান 3 বসালে এটা হয়ে যাবে 3p3। তারপর 4 যখন আমরা বসাবো তখন এটা হবে 4p4। এইভাবে হচ্ছে মানগুলো আসবে, এইভাবে হচ্ছে মানগুলো আসবে। আচ্ছা এখন যদি আমরা 3 বসাই, তাহলে s3, এখানে যদি 3 বসাই তাহলে 2p1, এখানে যদি আমি 3 বসাই তাহলে 1
P2। এর পরেরটার হবে না, এটার মধ্যে বসাবো। তাহলে এটার মধ্যে বসালে আমরা কি পাবো, 3P3 সমান হচ্ছে 0। ঠিক আছে, সো এই টোটাল অংশটাকে ডান দিকে নিয়ে নিবেন। সো দেখেন S3 সমান হচ্ছে মাইনাস এই টোটাল অংশটা। এখন এখানে S2 দরকার, এই যে দেখেন S2 আছে। P1 দরকার, এই যে দেখেন P1 আছে। তারপর হচ্ছে P2 দরকার, P2 কোথায় আছে, এই যে P2 আছে। তারপর P3 দরকার, P3 কোথায় আছে, এই যে P3 আছে। এখানে বসিয়ে দিলে আপনি হচ্ছে S3 পেয়ে যাবেন। কি পেয়ে যাবেন, S3 পেয়ে যাবেন। দেখেন এই যে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে S3 এর মান বের করব 19। ঠিক আছে, ওকে। এখন আমরা 4 বসাবো, কি বসাবো, 4। তো 4 যদি বসাই তাহলে এটা হবে S4। এখানে যদি 4 বসাই তাহলে S3P1। তারপর যদি আমরা এখানে 4 বসাই তাহলে S2P2। তারপর যদি 4 বসাই তাহলে আরো এক কমবে, তাহলে S3P3, S3P3। ঠিক আছে, আর এখানে যদি আমি 4 বসাই তাহলে 4P4 ইকুয়াল টু হচ্ছে 0। তারপর আমরা লিখবো S4 সমান এই টোটাল অংশটাকে আমরা ডান দিকে নিয়ে নেব। তারপর সবগুলো ভ্যালু বসিয়ে দেবেন। এখন কিন্তু দেখেন এই যে S3P1, S2P2, S3P3, P4 এই সবগুলোর মান কিন্তু আমরা জানি। বসাই দিলেই কিন্তু আমার S4 বের হয়ে যাবে। ঠিক আছে, বসাই দিলেই আপনার S4 বের হয়ে যাবে। এই যে দেখেন বসাই দিলেই আপনার S4 বের হয়ে যাবে। সরি সরি, এখানে আমার একটা ভুল হয়েছে। এখানে যখন আপনি 4 বসাবেন তখন এটা হবে এরকম। এই দেখেন, এই যে দেখেন এটা S1P1 হবে, কারণ এক এক করে কমবে। দেখেন এখানে ছিল 4, এখানে 3, তারপরে হচ্ছে 2, তারপরে হবে 1, মানে এক এক করে কমবে। ঠিক আছে, আচ্ছা। সো সবগুলোকে বসাই দিলে আপনার S4 এর মান কিন্তু বের হয়ে যাবে। ওইটাকে জাস্ট মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে S4 এর মান বের হয়ে যাবে। সো S4 সমান কত, 99। সেম প্রসেসে আপনি S5 বের করবেন, তারপর S6 বের করবেন। সো দেখেন আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এটাকে। সো ক্যালকুলেশন করলে আপনার এরকম মানগুলো চলে আসবে। দেখেন ক্লিয়ার কিনা একটু বলেন, ক্লিয়ার কিনা একটু বলেন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা। ক্লিয়ার কিনা একটু বলেন, এটা ক্লিয়ার কিনা বলেন। এটা বোঝানোর পরে আমি সিনথেটিক ভাগ প্রক্রিয়া এটাকে দেখাবো। আমরা আমরা এটাকে সমাধান করেছি নিউটন পদ্ধতিতে। এটা হচ্ছে নিউটনের পদ্ধতিতে। ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের পদ্ধতিতে। ক্লিয়ার কিনা বলেন, বললে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। খুব দ্রুত করবেন প্লিজ, কারণ আপনারা দ্রুত করলে আমি নেক্সট ক্লাসে যেতে পারবো। আপনারা যদি ক্লাস না বোঝেন তাহলে তো দরকার নাই। এই বছর মোটামুটি এই নিউটন এবং সিনথেটিক ভাগ থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি, মানে খুবই বেশি। জাস্ট মানগুলা জাস্ট বসাই যাবেন। ঠিক আছে, এখন যদি আপনার S7 বলতো, সেম প্রসেসে আমরা মান বের করব। এখন দেখেন এই প্রশ্নের মধ্যে যদি আপনার শুধু S6 চাইতো তাহলে আপনাকে এই সম্পূর্ণ অঙ্ক করতে হবে, কারণ S6 বের করতে হলে আগের সবগুলা S এর মান আপনার দরকার। S1, S2, S3, S4, S5 সবগুলা দরকার। ঠিক আছে, P5, P6 এর মান কিভাবে আসছে, P5, P6 কোনটা? আচ্ছা, আপনারা যদি ক্লিয়ার হয়ে যান তাহলে এটাকে আমরা সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় আগাই। ঠিক আছে, সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় আমরা আগাই। দেখেন এখানে আমরা একটা কোয়েশ্চেন লিখেছি এবং এখানে বলা হয়েছে যে এই সমীকরণ থেকে S4 নির্ণয় করো। আচ্ছা, লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু বলেন তো, কারণ আমরা হচ্ছে যদি আমি সবগুলো অঙ্ক আপনাদেরকে করে করে দেখাই তাহলে 4-5 ঘন্টা লেগে যাবে। ওই জন্য আমি এগুলোকে অলরেডি স্ক্রিনের মধ্যে নিয়ে এসেছি, আমাদের যে পেইড কোর্সের যে ক্লাসগুলো ছিল। আপনারা মোটামুটি বুঝলেই হয়ে যাবে, মোটামুটি বুঝলেই জাস্ট হয়ে যাবে। লেখা কি বোঝা যাচ্ছে? এই কথা বলবেন, অবশ্যই কথা বলবেন। এই আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন তো। 300 জন শিক্ষার্থী লাইভে আছেন। ঠিক আছে, এভাবে ক্লাস করানোর জন্য কি কোর্স করতে হবে? আপনি কোর্সে ভর্তি হলে এরকম ক্লাস পাবেন। ঠিক আছে, কিছু না বলা থাকলে, কিছু না বলা থাকলে সিনথেটিক ভাগ এই প্রক্রিয়ায় করবেন, কারণ এটা সহজ, এটা আপনি খুব সহজে করে ফেলতে পারবেন। দেখেন এক পেজে অঙ্ক শেষ। কিন্তু এই সেম জিনিসটা যদি আপনি নিউটন পদ্ধতিতে করেন তাহলে অনেক ক্যালকুলেশন, অনেক ভেজাল। তো যদি মেনশন করে না দেয় তাহলে অবশ্যই সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় করবেন। এখন আপনি যদি নিউটন পদ্ধতিতে করতে চান সমস্যা নাই। ঠিক আছে, সবাই লাইভটা শেয়ার করে দিবেন, এখনই শেয়ার করে দিবেন, এখনই শেয়ার করে দিবেন।
P5 এর মান কিভাবে আসলো, প্রতিটা টপিকের ক্লাস নিয়েন, ক্লাসের পিডিএফ দিয়েন, সবাই লাইভটা শেয়ার করে দেন, ঠিক আছে? চলুন শুরু করি। আচ্ছা দেখেন, এখানে একটা সমীকরণ দেয়া আছে, এই যে এই একটা সমীকরণ দেয়া আছে, এবং এই সমীকরণ থেকে কি বের করতে হবে, S5 এর মান আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? এখন S4 বলুক, সরি S4 এর মান বের করতে হবে। S4, S5, S6 যাই বলুক সবগুলোর ক্ষেত্রে সেম প্যাটার্ন, ঠিক আছে? এখন নিয়মটা কি, এই যে নিয়ম, এই নিয়মের নাম হচ্ছে সিনথেটিক ভাগ। লেখা দেখা যাচ্ছে কিনা আমি আসলে জানি না, ঠিক আছে? এইটা হচ্ছে সিনথেটিক ভাগ, আমি বলে দিব, আপনারা না বুঝলে বলবেন, আমি বলে দিব, কারণ আমি যদি এই অঙ্কগুলো করে করে দিই তাহলে অনেক সময় দরকার। সিনথেটিক ভাগ, দেখেন সিনথেটিক ভাগ। আচ্ছা, তো প্রথমে আমাদের যে কোয়েশ্চনটা ছিল, আমরা সেই কোয়েশ্চনটাকে প্রথমে আগে একটু লিখে নিব। তো এই যে হচ্ছে আমাদের কোয়েশ্চন, তারপর সেটাকে আমরা জাস্ট অন্তরীকরণ করে দিব। দেখেন, এফ এক্স হচ্ছে একটা ফাংশন, এটার অন্তরীকরণ হচ্ছে এফ প্রাইম এক্স। এক্স কিউবের অন্তরীকরণ 3x স্কয়ার, 6x স্কয়ারের অন্তরীকরণ 12x, 11x এর অন্তরীকরণ 11, 6 এর অন্তরীকরণ হচ্ছে 0। এগুলো তো আপনারা পারেন, এগুলো অবশ্যই পারা উচিত। জাস্ট অন্তরীকরণ, 1 নং সমীকরণটা হচ্ছে আমাদের মূল প্রশ্ন, 2 নং সমীকরণে জাস্ট আমরা অন্তরীকরণ করেছি, ঠিক আছে? ওকে, তারপর আমরা লিখবো সিনথেটিক ভাগ প্রক্রিয়া দ্বারা পাই। বুঝতে হবে বিষয়টা। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই যে এক্স কিউবের সহগ 1, এই 1, এক্স স্কোয়ারের সহগ -6, এটা হয়ে যাবে +6, এক্স এর সহগ 11 হয়ে যাবে -11, 6 এর সহগ মানে -6, এটা হয়ে যাবে 6। ব্যাপারটা বুঝেছেন? আশা করি বুঝেন নাই। দেখেন, সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকবে সেইটা সেম থাকবে, পরিবর্তন হবে না। সর্বোচ্চ ঘাতের যে সহগটা থাকবে সেইটা পরিবর্তন হবে না। বুঝতে হবে বিষয়, বুঝতে হবে, ঠিক আছে? সর্বোচ্চ ঘাত, দেখেন এখানে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট কোনটা, এইটা না, এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ ঘাত। তাহলে এক্স কিউবের সহগ 1, এই 1 এর ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না, 1 এর ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে না, ঠিক আছে? চিহ্নের পরিবর্তন হবে বাকিগুলোর। যে এক্স স্কয়ারের সহগ ছিল -6, এখানে হয়ে যাবে +6, এখানে ছিল 11 হয়ে যাবে -11, এখানে ছিল -6 হয়ে যাবে 6। ক্লিয়ার? আচ্ছা, এখন অন্তরীকরণ যে করলেন, এখানে এক্স স্কয়ারের সহগ, এক্স এর সহগ 11, এগুলোর কোনো পরিবর্তন হবে না। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যদি আপনারা ক্লিয়ার হন তাহলে এখন আমাদের কাজ কি, দেখেন এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে দেখেন এই যে 3 আছে, এই 3টাকে আমরা বরাবর নিচে নামাই দিব। এই 3টাকে আমরা বরাবর কি করে দিলাম, নিচে নামাই দিলাম। বুঝতে হবে, এই যে 1, এই 1 এর আর কোনো কাজ নাই, এই 1 এর আর টোটালি কোনো কাজ নাই, একটাই কাজ, এই যে 3 একে 3 একে 3, 3 একে 3 মানে 3 একে 3, এইটা জাস্ট নিচে চলে আসবে, 3 একে 3 এইটা জাস্ট নিচে চলে আসবে, আর এই 1 এর কোনো কাজ নাই। এখন এখানে কয়টা মান আছে, 3টা, 6 -11 এবং 6। সো 3 দ্বারা 6 কে গুণ করলে 3 6 18, 3 11 33, 3 6 18, এই বরাবর লিখবেন, বাট গুণ করবেন এই নিচের তিনটার সাথে। 3 6 18, 3 11 33, 3 6 18। ক্লিয়ার? তারপর এই দুটাকে যোগ করবেন, তাহলে দেখেন -12 এবং 18 যদি আমরা যোগ করি তাহলে হবে 6। ডেফিনেটলি যোগ কি করবেন, যোগ করবেন। তাহলে -12 এবং 11 18 এবং এর যোগফল হচ্ছে 6, এই যে 6। ক্লিয়ার? এখন আমাদের কি কাজ, এখন আমাদের কাজ হচ্ছে এই যে ছিল এটাকে আমরা চেঞ্জ করে এখন এই জায়গাতে নিয়ে আসবো, এটাকে বাদ দিয়ে দিই, এটাকে আমরা বাদ দিয়ে দিই। এখন এখন এই যে 6, এই 6 দ্বারা আমরা এই তিনটাকে গুণ করব। প্রথমে আমরা এই 3 দ্বারা এই তিনটাকে গুণ করেছি, গুণ করে আমরা এই কলাম পেয়েছি, মানে গুণ করে সরি এই সারি পেয়েছি, গুণ করেছি কলামের সাথে, পেয়েছি হচ্ছে সারি, গুণ করেছি কলামের সাথে, পেয়েছি আমরা সারি। এখন এই যে 6, এই 6 দ্বারা আমরা এই কলামকে গুণ করব। আচ্ছা, তাহলে 6 6 36, 6 11 -66, আর 6 6 হচ্ছে 36। এখন আপনি এই তিনটাকে যোগ করেন, 11 -33 আর 36, এই তিনটাকে যোগ করবেন, যোগ করলে আপনার যোগফল হবে 14। কারণ এই দুইটা কত হয়ে যাবে, দেখেন এই দুইটা হয়ে যাবে +3 আর 11 যোগ করলে হয়ে যাবে আমাদের কত, 14, এই যে 14। এখন এই 14 দ্বারা এই তিনটাকে গুণ করবেন, তাহলে 6 14 হচ্ছে 84, তারপর 11 14 হচ্ছে -154, আর 14 6 হচ্ছে 84। এখন এই তিনটাকে যোগ করবেন, সরি এই তিনটাকে যোগ করবেন, এই তিনটাকে যোগ করলে আপনার হবে 98। এইটাই হচ্ছে আপনার আনসার। দেখেন এইটা হচ্ছে S0, এটা হচ্ছে S0, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, আর এটা হচ্ছে আমাদের S4।
এখন যদি প্রশ্নের মধ্যে আমাদের S4 না বলে S5 বলতো, তাহলে আপনাদের আরো একবার এই 98 দ্বারা এই তিনটাকে গুণ করতে হতো, তারপর জাস্ট যোগ করে দিবেন, কাহিনী শেষ। আর এই চার্টটা আঁকার সময় একটু জায়গা রাখবেন, কারণ ওইটা কিন্তু নিচের দিকে যাবে এবং ডান দিকে কিন্তু আমাদের জায়গা লাগবে, তাই হিসাবটা বাম দিক থেকে শুরু করবেন। সো এইটাই হচ্ছে আমাদের কার মান, S4 এর মান। বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা, রেসপন্স অবশ্যই করবেন। 143 জন লাইভে যুক্ত, সবাই কমেন্ট করেন না কেন, সবাই কমেন্ট করবেন, ক্লিয়ার কিনা বলেন। মাত্র 2টা অঙ্ক বোঝালাম ভাই, আমার এই স্লাইডের মধ্যে 15-20টা অঙ্ক আছে, সবগুলো আপনাদের বোঝানোর কথা আজকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করেন। সিনথেটিক আবার বুঝাই দেন, কি বুঝেন নাই এখানে, কি বুঝেন নাই একটু বলবেন আগে, ঠিক আছে, তাহলে আমি বুঝাই দিব। চলেন একটু রিভাইজ দেই, একটু শর্টকাট মারি। প্রথমত হচ্ছে আমাদের যে কোয়েশ্চনটা ছিল সেটা আমরা লিখলাম, তারপর সেটাকে আমরা অন্তরীকরণ করে দেব। আপনার কোয়েশ্চনের সর্বোচ্চ ঘাতের যে সহগ সেটার চিহ্ন পরিবর্তন হবে না, বাকি যে সহগগুলো সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে এখানে বসবে। অন্তরীকরণ করার পরে আপনি যে লাইনটা পেয়েছেন সেইটার সহগগুলো বসাই দিবেন। প্রথমে 3 একে 3, এই 3 দ্বারা এইগুলাকে গুণ করবেন। 3 6 18, 3 11 33, মাইনাস আর কি, 3 6 18, তারপরে এগুলোকে যোগ করে নিচে বসাবেন, তারপরে যোগফলের সাথে এগুলোকে গুণ করে এইগুলা বসাবেন, তারপরে এগুলোকে যোগ করবেন, যোগ করে 14 সাথে এই তিনটাকে গুণ করবেন, গুণ করে পাবো এগুলা, তারপরে এগুলো যোগ করবেন, যোগ করে পাবেন 36 এর সাথে এই তিনটাকে গুণ করে আপনি এই সারি পাবেন। এটা হচ্ছে S0, এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S4। না বোঝার মতো কিছু আছে বলে মনে হয় না তো, না বোঝার মতো কিছু আছে বলে তো মনে হয় না। ফার্স্টে -1 হওয়ার কথা না, না ফার্স্টে তো -1 না, প্রথমটার চিহ্ন পরিবর্তন হয় না, সর্বোচ্চ ঘাতের চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে এফ প্রাইম এক্স এর কোনো কাজ নেই। আছে তো রে ভাই, এফ প্রাইম এক্স এর এই যে আপনি অন্তরীকরণ করে যে লাইনটা পেলেন, এখানে যে চলকগুলো আছে তার সহগ এখানে বসেছে, এই যে সহগ, আপনি অন্তরীকরণ না করলে এটা কোথা থেকে পাবেন, পাবেন না তো, পাবেন না তো। খুব দ্রুত রেসপন্স করে প্লিজ, আমাদের সাথে 250 জনের উপর শিক্ষার্থী আছেন, আপনারা তো রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে তো সমস্যা। এই রেসপন্স করবেন, ঠিক আছে, না হলে মাইর দেব, রেসপন্স না করলে মাইর দেব, ঠিক আছে। আসেন আরেকটা জিনিস শিখি আমরা, আপনারা একটু কমেন্ট করেন, কমেন্ট করতে করতে আমরা আরেকটা জিনিস শিখে যাব এখনই। এই বছর ডেকার্টের চিহ্ন নিয়ম থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। চলুন, এইটা কে কে পারেন বলেন তো, এই টাইপের প্রশ্নগুলোর সমাধান কে কে পারেন একটু বলেন দেখি। ডেকার্টের চিহ্ন নিয়ম ব্যবহার করে মূলের প্রকৃতি নির্ণয়, কে কে পারেন? ডেকার্টের চিহ্ন পরিবর্তন, এইটা কে পারেন একটু বলেন তো। খুবই সহজ, খুবই সহজ, ডেকার্টের চিহ্ন পরিবর্তন। সর্বোচ্চ ঘাতের চলক যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ দেবেন, আপনার যা আসবে সেটা দিবেন এবং সেইটা দ্বারা প্রথমটাকে গুণ করবেন। যদি -1 হতো তাহলে -1 দ্বারা আমরা 3 কে গুণ করলে -3 হতো, ওই -3টা নিচে আসতো এবং এই -3 দ্বারা বাকিগুলোকে আমরা গুণ করতাম। আশা করি ক্লিয়ার। এটা পারেন? যদি সবাই পারেন তাহলে বুঝাবো না, যদি না পারেন তাহলে বুঝাই দিব, একেবারে সিম্পল বিষয়। অন্তরীকরণ ভাই, অন্তরীকরণ যদি না পারেন তাহলে তো জীবন শেষ, জীবন শেষ। যদি সবাই পারেন তাহলে আমি বুঝাবো না, এটা একটু দ্রুত রেসপন্স করেন, ঠিক আছে। ওরে লাইভে 250 জনের উপর যুক্ত আছে আর কমেন্টস করতেছি হাতে গোনা 4-5টা, খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। চলুন দেখাই দিই, যতক্ষণ আমি বলবো ততক্ষণ আমি এটা বুঝাই দিব। দেখেন, প্রথমে প্রশ্ন লিখবো, তারপর এক্স এর জায়গাতে -x লিখবো। ওকে, দেখেন, থাক আমি এখানে বুঝাই দিচ্ছি আপনাকে, একটা বুঝাই দিই। দেখেন কি বলেছে, আমরা কি করব, আমরা হচ্ছে এই এক্স এর জায়গাতে জাস্ট -x বসাবো, জাস্ট এক্স এর জায়গাতে -x বসাবো। তাহলে এই যে
এইটা হয়ে যাবে সেম থাকবে। দেখেন এখানে কি আছে আমাদের 4x² প্লাস x² প্লাস 3x মাইনাস 1। সো আমি যদি x এর জায়গাতে মাইনাস এক্স বসাই তাহলে এটা হবে 4x² প্লাস x² মাইনাস 3x মাইনাস 1। তাহলে চিহ্ন কতটা পরিবর্তন হয়েছে? একটা। এই যে এখানে প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, তাহলে f অফ x রাশিটিতে একটি চিহ্নের পরিবর্তন হয়েছে, সরি f অফ মাইনাস x রাশিটিতে একটি চিহ্নের পরিবর্তন হয়েছে। সো ডেকার্টের চিহ্ন নিয়ম অনুসারে মানে সমীকরণটি একটির বেশি যুগবোধক বাস্তব মূল থাকতে পারে না। তো মিস্টার ডেকার্ট কি বলেছিলেন? তো আমাদের ডেকার্ট সাহেব বলেছিলেন যে আমাদের যে সমীকরণটা থাকবে সেই সমীকরণের যে চলকটা থাকবে সেই চলকের নেগেটিভ চলক যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ এক্স এর জায়গাতে যদি আমরা মাইনাস এক্স বসাই তাহলে যতগুলো চিহ্নের পরিবর্তন হবে ততটাই হচ্ছে আমাদের যুগবোধক বাস্তব সংখ্যা। তাহলে এখানে চিহ্নের পরিবর্তন হয়েছে একটা, তার মানে এখানে যুগবোধক বাস্তব সংখ্যা হচ্ছে একটা। কয়টা? একটা। ওকে, আবার দেখেন, সুতরাং ডেকার্টের চিহ্ন অনুসারে প্রদত্ত সমীকরণের একটি বিষয়। আরেকটা দেখেন, এফ অফ মাইনাস এক্স রাশিটিতে একটি চিহ্নের পরিবর্তন আছে। এফ অফ মাইনাস এক্স, দেখেন এফ অফ মাইনাস এক্স, এই যে এখানে প্লাস থেকে মাইনাস হয়েছে, একটু লক্ষ্য করি আমরা। 4x² প্লাস x² মাইনাস 3x মাইনাস 1। দেখেন একেবারে সিম্পল বিষয়, এখানে ছিল আমাদের প্লাস, এখানেও প্লাস, প্লাস থেকে মাইনাস, তার মানে এখানে একটা পরিবর্তন হয়েছে, আবার মাইনাস থেকে মাইনাস, তার মানে এখানে পরিবর্তন একটাই, একবারই পরিবর্তন হয়েছে। সো এই যে পরিবর্তন, এইটা হচ্ছে বিয়োগবোধক বাস্তব মূল, বিয়োগবোধক বাস্তব মূল। তার মানে এখানে যোগবোধক বাস্তব মূল হচ্ছে একটা, বিয়োগবোধক বাস্তব মূল হচ্ছে একটা। তাহলে এই যোগবোধক এবং বিয়োগবোধক এই দুইটাকে মিলে আমরা একসাথে বলতে পারি বাস্তব মূল। তাহলে এই যে সমীকরণ, এটা কিন্তু একটা চার ঘাতের সমীকরণ, সো এটার মূল অবশ্যই কয়টা? চারটা। চারটার মধ্যে একটা হচ্ছে যোগবোধক, একটা হচ্ছে বিয়োগবোধক, তার মানে টোটাল বাস্তব মূল কয়টা? দুইটা। একটা যোগ একটা বিয়োগ, বাস্তব হচ্ছে দুইটা। তাহলে বাকি দুইটা হবে কি? কাল্পনিক। বাকি দুইটা হবে কাল্পনিক, কারণ যেহেতু এটা চার ঘাতি সমীকরণ, সো এটার মূল কয়টা? চারটা। কয়টা? চারটা। সো আশা করি ক্লিয়ার। ডেকার্ট রুল থেকে এই বছর প্রশ্ন আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি। ঠিক আছে, এই দেখেন এগুলো নিজে নিজে পারবেন, পারবেন না? একটু বলবেন যে ক্লিয়ার কিনা, ঠিক আছে? এটা ক্লিয়ার কিনা একটু বলবেন প্লিজ, এটা ক্লিয়ার কিনা একটু বলবেন, বললে আমরা নেক্সট অঙ্কতে যাব। এটা থেকে আসার পসিবিলিটি খুবই বেশি এই বছর। এগুলো পারবেন, এগুলো থেকে আপনার ব্রিফ কোয়েশ্চন আসতে পারে, এগুলো থেকে আপনার ব্রিফ কোয়েশ্চন আসতে পারে। 250 জনের উপরে লাইভে যুক্ত আছেন, সবাই কথা বলেন, সবাই কথা বলেন। মাত্র 2-3টা প্রশ্ন বোঝালাম, এখনো কত প্রশ্ন বোঝানো বাকি? এত সময় লাগলে হবে? হবে না তো রে ভাই, কথা বলেন। সবাই রেসপন্স করেন না কেন? 250 জন শিক্ষার্থী যুক্ত আছেন, কথা বলেন, কথা বলেন। কথা না বললে তো হবে না, কথা না বললে তো হবে না, কথা বলতে হবে, ঠিক আছে? এটা পারেন? পারেন এটা? একটু বলেন তো। দেখেন এই নিয়ম থেকে একটা 100% আসবে, এই নিয়ম থেকে একটা 100% আসবে, ঠিক আছে? এই নিয়ম থেকে একটা 100% আসবে। এগুলো পারেন? এগুলো পারেন? তন্দ্রাবতী, ওরা বুবা। হ্যাঁ, কথা অবশ্য খারাপ না। ভাইয়া স্লো নাকি আমরা স্লো? বুঝলাম, আমি খুবই ফাস্ট, শুধু আপনারাই স্লো। এটা পারেন? এই নিয়ম থেকে 100% একটা আসবে, ঠিক আছে? এই নিয়ম থেকে 100% একটা আসবে। লাস্ট সবগুলো কোয়েশ্চেন দেন একসাথে। আপনারা যদি চান তাহলে এই ক্লাসে আমি যতগুলো বোঝাবো সবগুলো পিডিএফ একসাথে ছবি আকারে পেজে আপলোড করে দিতে পারি। আচ্ছা, আমি হালকা করে একটু বোঝাই দেই। পারি না তাই রেসপন্সও করি না, খুবই ভালো বিষয় ভাই, খুবই ভালো বিষয়, শুনে মুগ্ধ হলাম। আসেন বুঝি। তো এখানে একটা ত্রিঘাত সমীকরণ দেয়া আছে, একটু ভালো করে খেয়াল করবেন। এই যে ত্রিঘাত সমীকরণ, এখানে কিন্তু এক্স স্কয়ার পদ নাই। এই যে দেখেন এখানে এক্স কিউব, তারপর হচ্ছে এক্স, তার মানে এখানে এক্স স্কয়ার পদ মিসিং, এখানে এক্স স্কয়ার পদ মিসিং, ঠিক আছে?
সো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এখানে একটা এক্স স্কোয়ার পদ নিয়ে আসলাম, 0x²। সো 0x² মানে তো 0, সেটা আমরা লিখতেই পারি হিসাবের সুবিধার্থে। তারপর আমরা এটাকে লিখলাম। তো এটা যেহেতু একটা ত্রিঘাত সমীকরণ, ডেফিনেটলি এটার কয়টা মূল হবে? 3টা মূল হবে। খুবই সিম্পল বিষয়। সো আমরা 3টা মূল ধরে নিলাম। এখানে দেয়া আছে প্রশ্নের মধ্যে 3টা মূল কি? আলফা, বিটা এবং গামা। তারা 3 গুণ, ঠিক আছে? সো 3টা মূল হচ্ছে আলফা, বিটা, গামা। এখন এই টাইপের অঙ্কগুলা করার জন্য আপনাকে এই অধ্যায়ের যে ফর্মুলাগুলো আছে সেইগুলা জানতে হবে। তো আশা করি আপনারা ফর্মুলাগুলো জানেন না। সো আমি ধরে নিলাম আপনারা জানেন না। আমি এক নজরে ফর্মুলাগুলো একটু দেখাই দিই। যেহেতু স্লাইড এখানে আছে, সো দেখানোটা আমার জন্য সহজ হয়ে যাবে। দেখেন, যেহেতু স্লাইড আছে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এইটা হচ্ছে মূল এবং সহগের মধ্যে রিলেশন। মূল এবং সহগের মধ্যে রিলেশন। মূল আর সহগ জিনিসটা তো চিনেন আপনারা, তাই না? তো দেখেন, এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ। এই ত্রিঘাত সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা, বিটা, গামা। তাহলে মূলদের যোগফল হচ্ছে -b/a, অর্থাৎ -x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলদের যোগফল। তারপর দুইটা করে নেবেন। প্রথমে আলফা বিটা, তারপর বিটা গামা, তারপর গামা আলফা, সমান হচ্ছে c/a। c/a মানে হচ্ছে x এর সহগ সমানের সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। ঠিক আছে, তারপর তিনটার গুণফল আলফা, বিটা, গামা সমান হচ্ছে -d/a, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই x³ এর সহগ। সবগুলোর ক্ষেত্রে নিচে হচ্ছে x³ এর সহগ। ঠিক আছে, দেখেন, তাহলে যোগফল হচ্ছে -b/a। কি ছিল মনে আছে? -b/a, অর্থাৎ x² এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে এখানে x² এর সহগ হচ্ছে 0, x³ এর সহগ হচ্ছে 1, তাহলে 0 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স 0। তারপরটা হচ্ছিল c/a, অর্থাৎ x এর সহগ ডিভাইডেড বাই x³ এর সহগ। তাহলে x এর সহগ হচ্ছে q ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স q। আর তিনটাকে যখন নেবেন তখন -d/a, অর্থাৎ ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² এর সহগ। ধ্রুবক পদ হচ্ছে r ডিভাইডেড বাই আপনার 1, দ্যাট মিন্স r। আর এখানে মাইনাসটা হচ্ছে সূত্রের। এইগুলো হচ্ছে মূল এবং সহগের যে রিলেশন, সেখান থেকে আমরা পেয়েছি। ক্লিয়ার না বিষয়টা? এটা হচ্ছে মূল এবং সহগের যে সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমরা এগুলো পেলাম। এখন আমাদের এখানে কাজ কি? আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের এই যে সমীকরণ, এই সমীকরণের 3টা মূল কিন্তু আমরা জানি। মূল মানে তো সমাধান, জানি। কিন্তু এখানে বলা হয়েছে আমাদের নতুন একটা সমীকরণ নির্ণয় করতে হবে, যে সমীকরণটা আমরা জানি না, বাট মূলগুলো আমরা জানি। অর্থাৎ এখানে আমরা সমীকরণ জানি, সমীকরণের মূলগুলো আমরা জানি। এখানে আমরা মূল জানি, বাট সমীকরণ কিন্তু আমরা জানি না। তাহলে দেখেন, এই যে সমীকরণ, এই সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা, বিটা, গামা। তার মানে x এর মান আলফা, x এর মান বিটা এবং x এর মানই হচ্ছে গামা। কারণ আলফা, বিটা, গামা তিনটাই কি এই সমীকরণের মূল। আর এই সমীকরণের চলক কি? x। তার মানে এখানে যে আলফা, বিটা এবং গামা আমরা ব্যবহার করেছি, এই সবগুলোই হচ্ছে x এর মান। কার মান? x এর মান। এখন দেখেন, তাহলে এই যে মূল, 3টা মূল আছে, এই 3টা মূল বিশিষ্ট আমরা একটা সমীকরণ গঠন করব। তো এখানে সমীকরণের যে চলক ছিল সেটা ছিল x। আমরা ধরে নিলাম নতুন যে সমীকরণ আমরা পাবো সেটা y চলক বিশিষ্ট সমীকরণ। এখন আপনি যদি আপনার নামের প্রথম অক্ষর দিয়ে করতে চান, সেটাও কিন্তু কোনো সমস্যা না। তো আমরা যদি y চলক বিশিষ্ট সমীকরণ চিন্তা করি, তাহলে এই 3টার মধ্যে যে কোনো একটা নিয়েই আপনি অঙ্ক করতে পারবেন, আপনার ইচ্ছা। কারণ এখানে দেখেন, এই সমীকরণের মূল কিন্তু আলফা, বিটা, গামা ছিল। সো এই আলফা, বিটা, গামা তিনটাই কার মান? x এর মান। সো এখানে যদি আমি y এর মান ধরি, তাহলে 1/α প্লাস 1/β, তাহলে y সমান আমরা আলফা, বিটা কমন নিলে পাবো বিটা প্লাস, হ্যাঁ ভুল করে ফেলছি, কি হয়ে যাবে এটা? বিটা প্লাস আলফা। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের কি আছে? আলফা, বিটা আছে, আর এখানে আলফা প্লাস বিটা আছে। এখন এইগুলোর জন্য আমরা এই শর্তটা অ্যাপ্লাই করব। যদি এখানে আমরা লিখলাম, তারপর আলফা প্লাস বিটা সমান কি হবে? মাইনাস গামা। কিভাবে? দেখেন, আলফা, বিটা, গামা সমান যদি 0 হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস গামা। এই আলফা প্লাস বিটার জায়গাতে আপনি বসাই দিবেন মাইনাস গামা, আর এখানে আছে আমাদের আলফা, বিটা। ঠিক আছে, এখন দেখেন, আলফা, বিটার কোনো মান আমরা জানি না, কিন্তু আলফা, বিটা, গামার মান কিন্তু আমরা জানি। সো আলফা, বিটার সাথে একটা গামাও আমাদের দরকার। সো আমরা এটার উপরে নিচে একটা গামা গুণ করে দিব, তাহলে এটা হয়ে যাবে গামা স্কোয়ার আলফা, বিটা, গামা।
এখন এই যে আলফা বিটা গামার জায়গাতে আপনি মাইনাস আর বসাতে পারবেন, তাই না? এই যে দেখেন আলফা বিটা গামার জায়গাতে আমি কি বসালাম, এই যে মাইনাস আর বসালাম, মাইনাস মাইনাস কাটা, তাহলে থাকবে গামা স্কোয়ার বাই আর, তারপর ওয়াই এর সাথে আর গুণ করলে আর ওয়াই, তাহলে গামার মান পাবো আমরা রুট ওভার আর ওয়াই। গামার মান কি পাবো আমরা, রুট ওভার আর ওয়াই। এতটুকু পর্যন্ত কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা একটু বলেন তো? গামার মান আমরা কি পেয়েছি, রুট ওভার আর ওয়াই, ঠিক আছে। আচ্ছা একটু লক্ষ্য করি আমরা, এই গামা সমান ছিল রুট ওভার আর ওয়াই, একটু ভালো করে বুঝি। এখন এই যে গামা এটা কি ছিল, এটা ছিল আমাদের এই যে সমীকরণ, এই সমীকরণের একটা মূল, কি ছিল মূল। এবং এই যে আলফা বিটা গামা এগুলো তিনটেই কার মান, এক্স এর মান, তার মানে এক্স সমান আলফা, এক্স সমান বিটা, এক্স সমান গামা, তাই না? তাহলে আপনি এই গামার জায়গাতে এক্স বসাই দিবেন। কেন এক্স বসাবেন, কারণ আপনার সমীকরণে এক্স আছে। সো এইটা সমান যদি আমি এক্স বসাই, মানে গামা সমান যদি আমি এক্স বসাই, তাহলে এখান থেকে ইনডিরেক্টলি আমরা পাবো এক্স সমান রুট ওভার আর ওয়াই। কাহিনী শেষ। এখন এই এক্স এর মানটা জাস্ট এই সমীকরণে বসাই দিবেন, মানে আপনার যে প্রশ্ন ছিল এই সমীকরণে বসাই দিবেন, বসিয়ে ক্যালকুলেশন করলেই আপনার আনসার চলে আসবে। ক্লিয়ার না? একটু বলেন তো, বুঝতে পারছেন? কথা বলেন, কথা বলেন, এটা ক্লিয়ার কিনা বলেন। ক্যালকুলেশন গুলো তো আপনারা নিজে নিজে পারবেন, জাস্ট আপনার যে 1 নং সমীকরণ ছিল, দেখেন এই যে আপনার 1 নং যেটা আপনার উদ্দীপক ছিল, প্রশ্ন ছিল, ওই প্রশ্নের মধ্যে এক্স আছে, সো আমরা এক্স এর ভ্যালুটাকে বের করেছি, বরকে বের করে ওইটার মধ্যে বসাই দিলে আপনার আনসার চলে আসবে। এটা কিন্তু রিভাইজ ক্লাস, তো এখানে আমি একবার লাইন টু লাইন আপনাদের বোঝাই দিতে পারবো না, কারণ এত কিছু বোঝাই দিলে সময় কভার হবে না। সোভিয়েত এর ভ্যাকসিন দেওয়ার পর থেকে আর ব্রেন কাজ করতেছে না, কোভিড, সরি কোভিড এর ভ্যাকসিন দেওয়ার পর থেকে ব্রেন এর কাজ করতেছে না। ভেরি গুড। স্টুডেন্ট কমে যাচ্ছে কেন? 300 জনের উপরে ছিল, এখন 200 জন হয়ে গেছে, ওদের কি দরকার নাই? 200 জন লাইভে আছেন, কমেন্ট করবেন, ঠিক আছে? ক্লিয়ার কিনা রেসপন্স করে রেসপন্স করেন খুব দ্রুত, খুব দ্রুত। কুয়াশার মতো ক্লিয়ার? কুয়াশা তো ক্লিয়ার না রে ভাই, কুয়াশা কে ক্লিয়ার হয়? কুয়াশা তো ক্লিয়ার হয় না। সবাই রেসপন্স করেন, সবাই রেসপন্স করেন, ওরা পারে ভাই। ভেরি গুড। ওকে আসেন এটা দেখি, এটা দেখি কি বলেছে দেখেন। এখানে বলেছে যে সমীকরণের মূলগুলি, এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের প্রত্যেকটি মূলের থেকে 4 বড়। মনে রাখতে হবে, যদি বড় বলে, যদি বড় বলে তাহলে আমরা কি করব, বিয়োগ করব। আর যদি ছোট বলে তাহলে আমরা যোগ করব। কি করব, যোগ করব। বড় বললে বিয়োগ করব, ছোট বললে যোগ করব, বড় বললে বিয়োগ করব, ছোট বললে যোগ করব। ওকে, সো প্রথমত আমরা কোয়েশ্চনটাকে লিখে নিলাম। এখন বলেছে মূলের থেকে 4 বড়, মূলের থেকে কি বড়, 4 বড়, তার মানে x ইকুয়াল টু হচ্ছে +4, তাহলে এটা বাম দিকে আসলে হয়ে যাবে x - 4 ইকুয়াল টু 0। সো আপনার যে কোয়েশ্চেন ছিল, এই কোয়েশ্চেনের প্রত্যেকটা x এর জায়গাতে আপনাকে জাস্ট x - 4 বসিয়ে দিতে হবে, প্রত্যেকটা x এর জায়গাতে আপনাকে জাস্ট x - 4 বসিয়ে দিতে হবে। তাহলে কি হবে দেখেন, তাহলে এটা হয়ে যাবে f of x - 4, x - 4 হোল কিউব, এত 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 যা থাকে তাই আমরা লিখে দিলাম। বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন এই যে মূলের থেকে 4 বড় বলেছে, বড় বললে কি করতে হয়, বিয়োগ করতে হয়। সো এখানে আমরা লিখবো -4। বুঝতে পেরেছেন? যদি এখানে 4 ছোট বলতো তাহলে আমরা শুধু 4 লিখতাম, শুধু 4 লিখতাম। সো যেহেতু বড় বলেছে, সো আমরা এখানে লিখবো -4। তারপরে এখানে x কিউবের সহগ 1, x স্কয়ারের সহগ 3, x এর সহগ -4 এবং ধ্রুবক পদ হচ্ছে -12। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার, এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন দেখেন, এই সংখ্যাটাকে সরাসরি নিচে নামাই নিয়ে আসবেন, এইটার কোনো কাজ নাই, এটা বরাবর সেম থাকবে, বরাবর সেম থাকবে। এখন এই এই 4 এর সাথে 1 কে যদি আমরা গুণ করি, তাহলে দেখেন এই দুটাকে গুণ করলে হবে -4। এখন এই দুটাকে যোগ করেন, মানে গুণ করবেন যোগ করবেন, গুণ করবেন যোগ করবেন, গুণ করবেন যোগ করবেন, দ্যাটস ইট, ঠিক আছে? তাহলে দেখেন এইটার সাথে এইটাকে গুণ করে -4, এইটার সাথে এটাকে যোগ করে -1।
ওকে, তারপর দেখেন -1 এর সাথে -4 কে গুণ করে 4, -4 এর সাথে 4 কে যোগ করে 0, সিম্পল। তারপর 0 এর সাথে -4 কে গুণ করে 0, আর 12 এর সাথে এটাকে গুণ করলে -12। তারপর আমরা এইভাবে টান দিব, দিয়ে এটাকে বাইরে রেখে দিব, মানে একটা একটা করে বাইরে রাখবো, একটা একটা করে বাইরে রাখবো। এখন এই 1 এর সাথে -4 কে গুণ করে -4, এই দুইটাকে যদি আমি যোগ করি তাহলে -5, -5 এর সাথে -4 কে গুণ করলে 20, 0 এর সাথে 20 কে যোগ করলে 20, এটা বাইরে চলে যাবে। আচ্ছা, তারপর আবার 1 কে নামাবো, 1 এর সাথে -4 কে গুণ করলে -4, -5 এর সাথে -4 কে গুণ করলে যোগ করলে 9, এইটার সাথে গুণ, এই বরাবর যোগ, তারপর এই 1টা নিচে চলে আসলো, কাজ শেষ। এখন দেখেন এইটা একটা ত্রিঘাত সমীকরণ ছিল, কি ছিল? ত্রিঘাত। তাহলে 1 ইন্টু এক্স কিউব, এই যে দেখেন 1 ইন্টু এক্স কিউব -9 ইন্টু এক্স স্কোয়ার 2 ইন্টু এক্স -12, এইটাই হচ্ছে নতুন সমীকরণ। বিষয়টা কি ক্লিয়ার বলেন? বিষয়টা কি ক্লিয়ার বলেন? এই একেবারে সহজ বিষয় তো, ক্লিয়ার কিনা বলেন? স্টুডেন্টরা লাইফ থেকে কমে যাচ্ছে কেন? ইন্টারেস্ট নাই নাকি ভালো লাগতেছে না? 300 জনের উপরে ছিল, এখন চলে আসছে 200 জনের নিচে, এটা কি ক্লিয়ার? কমেন্ট করেন। দশ, 11, 12 অধ্যায়ের নাম কি? আমি তো সায়েন্স ভিউ থেকে পড়াইছি, আসলে চ্যাপ্টারের নামগুলো মনে নেই তিতাসের। এটা কি ক্লিয়ার? আর ফাস্ট কিভাবে পড়াবো রে ভাই? সবাই কথা বলেন, সবাই কথা বলেন। আসেন এইখানে আসেন, এটা পারেন? যুগসিদ্ধ সংখ্যা কি জানেন? মনে করেন একটা সংখ্যা, দেখেন যুগসিদ্ধ সংখ্যা জিনিসটা আসলে কি, মানে ব্যাপারটা আসলে কি। মনে করেন একটা সংখ্যা হচ্ছে n, আমরা একটা সংখ্যা নিলাম, মনে করেন একটা সংখ্যা হচ্ছে n, তাহলে এর সকল ভাজকের যোগফল, এইটা দ্বারা আমরা ভাজকের যোগফলকে বুঝি, সকল ভাজক ভাজক ভাজকের যোগফল যদি ওই সংখ্যাটার দ্বিগুণ হয় তখন সেটাকে যুগসিদ্ধ সংখ্যা বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল আমি যদি 6 নিই, 6 এর ভাজক কি কি? 1 2 6, সরি 1 2 6, 1 2 6 এবং হচ্ছে 3, তাহলে 6 এর ভাজক কয়টা? 4টা, 1 2 3 6, এবং এগুলোকে যদি আমি যোগ করি তাহলে দেখেন এগুলোকে যোগ করলে হবে কত? 12। তার মানে এই যে 6, এই 6 এর যে ভাজক, তার ভাজকের যোগফল হচ্ছে 12। সো এটাকে আমরা এভাবে সিগমা 6 ভাজকের যোগফল, সিগমা 6 সমান হচ্ছে 2n, মানে এইটা যদি n হয়, n সমান যদি 6 হয় তাহলে এটা হচ্ছে 2n। সো এই ধরনের সংখ্যাকে বলা হয় পারফেক্ট নাম্বার বা যুগসিদ্ধ সংখ্যা। যুগসিদ্ধ সংখ্যা কি ক্লিয়ার কিনা বলেন? যুগসিদ্ধ সংখ্যা কি ক্লিয়ার কিনা? যুগসিদ্ধ সংখ্যা ক্লিয়ার কিনা বলেন? পোলাপান নাকি ভাইয়া আগে ম্যাথ বুঝে না, এরকম বোঝানোর পরও যদি না বোঝে তাহলে আমি ব্যর্থ, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট দেখা বাদ দিলে তো হবে না, কমেন্ট না দেখলে বুঝবো কিভাবে যে আপনারা লাইভে আছেন। এখন আসেন এইটার আমরা যুগসিদ্ধ সংখ্যা কিনা বের করব, অর্থাৎ এটাকে যদি আমরা n হিসেবে চিন্তা করি, অর্থাৎ n সমান যদি 8128 হয়, 8128 হয়, তাহলে এইটার যে ভাজক গুলা হবে সেই ভাজকের যোগফল এইটার দ্বিগুণ কিনা দেখতে হবে। এটার দ্বিগুণ বলতে কত হবে বলেন তো? 16256, এটা হয় কিনা আমরা একটু দেখবো। সো প্রথমত আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। সো এটাকে 2 দ্বারা ভাগ করলে এই বিষয়টা আপনারা পারবেন। এতটুকু পর্যন্ত যদি আসেন তাহলে এখান থেকে আপনারা পাবেন কি কি দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 6, আর এখানে আছে 127, ঠিক আছে? আচ্ছা, এখন এই প্রশ্ন থেকে আমরা 3টা জিনিস শিখবো। কয়টা জিনিস শিখবো? 3টা জিনিস শিখবো, এবং মোটামুটি কনফার্ম থাকেন এই 3টা জিনিস থেকে একটা বিষয় আপনাদের অবশ্যই পরীক্ষাতে আসবে। 3টা জিনিস শিখবো। কয়টা জিনিস শিখবো? 3টা জিনিস। প্রথম জিনিসটা হচ্ছে ভাজকের সংখ্যা। দেখেন এই ক্লাস, এই একটা অঙ্ক থেকে আমরা 3টা বিষয় শিখবো। প্রথম বিষয়টা কি? প্রথম বিষয়টা হচ্ছে ভাজকের সংখ্যা, ভাজকের সংখ্যা। দ্বিতীয় বিষয় হচ্ছে ভাজকের যোগফল, আর আরেকটা হচ্ছে যুগসিদ্ধ সংখ্যা।
এই তিনটা বিষয় এই একটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এই যে আমরা ক্যালকুলেশন করলাম, করার পর আমরা পেলাম 2⁶ ইন্টু 128। এখন আমরা এটা থেকে ভাজক সংখ্যা বের করবো, যেটা কতগুলা ভাজক আছে। এখন ভাজক বের করার একেবারে সিম্পল ফর্মুলাটা কি জানেন? ভাজক বের করার একেবারে সিম্পল ফর্মুলাটা হচ্ছে, এটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। ভাজকের সংখ্যাকে টাউ দ্বারা প্রকাশ করা হয়, টাউ। তো আমরা কি লিখবো? 8128 সমান, এই যে ঘাত আছে, এই ঘাতের সাথে এক যোগ হবে, ঘাতের সাথে এক যোগ হবে। তাহলে 6 এর সাথে এক যোগ করলে 7 ইন্টু, এখানে এইটার ঘাত কিন্তু 1, 1 এর সাথে 1, মানে যোগ সবসময় 1। তাহলে 6 আর 1 কত? 7 ইন্টু 2 সমান কত? 14। তাহলে এটার ভাজকের সংখ্যা হচ্ছে কয়টা? 14টা। অর্থাৎ 8128 এই সংখ্যাটাকে টোটাল 14টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। বিষয়টা ক্লিয়ার? এখন আমরা দেখবো এই যে 14টা সংখ্যা, এই 14টা সংখ্যার যোগফল কত, এইটা বের করার একটা সূত্র আছে। দেখেন, এইটা হচ্ছে ভাজকের যোগফল। এটা কি? এটা হচ্ছে ভাজকের, সরি কি রে ভাই, হাতের লেগার এই অবস্থা কেন? এটা হচ্ছে ভাজকের যোগফল, এটা হচ্ছে ভাজকের যোগফল, ঠিক আছে? ভাজকের যোগফল। তাহলে দেখেন আমরা কিভাবে লিখবো একটু বুঝি আমরা। এখানে আমাদের ছিল 2⁶ ইন্টু 127, আমি এটাকে একটু লিখি, 2⁶ ইন্টু 127, ঠিক আছে? ওকে, সো এই যে 6, এই 6 এর সাথে জাস্ট এখানে এক যোগ হবে, -1, ঠিক আছে? মানে হচ্ছে এই যে বেস, দেখেন এই যে বেস 2⁶, আমরা প্রথমে 2⁶ লিখলাম, তার সাথে আমরা এক যোগ করব, বিয়োগ হচ্ছে -1, আর নিচে হবে এই যে বেস, এই বেস থেকে এই এক বিয়োগ। ক্লিয়ার? আচ্ছা, তারপর গুণ, এখানে 127 এর ঘাত কত? 1, তাহলে হবে 127 এর পাওয়ার হবে 1 + 1 -1। এই যে শেষে -1, এটা সব সময় হবে, সব সময় হবে। তাহলে এটা বেস 127, 127 থেকে এক বিয়োগ করে দেন, ক্যালকুলেশন করলে আপনি এই সংখ্যাটা পেয়ে যাবেন। কত হলো? 16256, 16256। তাহলে আমরা এখান থেকে জানলাম যে আমাদের ভাজক সংখ্যা হচ্ছে এটা কয়টা? 14টা। ভাজক সংখ্যা হচ্ছে 14টা, আর ওই 14টা ভাজকের যোগফল হচ্ছে কত? 16256। এখন দেখেন, আমাদের যে সংখ্যাটা ছিল 8128, কত ছিল আমাদের? 8128। দেখেন, এই 8128 কে যদি আমরা n হিসেবে চিন্তা করি, তাহলে এখানে আমরা ভাজকের যোগফল পেয়েছি কত? এই যে দেখেন 16256, এটাকে আমরা লিখতে পারি 2 × 8128। সো এইটাকে যদি আমি n হিসেবে ধরি, তাহলে এটা হয়ে গেল 2n। দ্যাট মিনস আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পারফেক্ট নাম্বার, অর্থাৎ সিগমা n সমান 2n। দ্যাট মিনস ইটস এ পারফেক্ট নাম্বার। বলেন ক্লিয়ার কিনা? একটা ক্লাসের মধ্যে আমরা তিনটা বিষয় শিখলাম, সব ধরনের কোয়েশ্চেন আপনি সলভ করতে পারবেন, ভাজকের সংখ্যা, ভাজকের যোগফল এবং পারফেক্ট নাম্বার। বলেন ক্লিয়ার কিনা বলেন। বীজগণিতিক ধারার যোগফল বাদ দেওয়াটা যুক্তিযুক্ত নয়। যুগসিদ্ধ, যুগসিদ্ধ আবার কি বুঝেন না এটার মধ্যে? আপনি ভাজকের সংখ্যা বের করবেন, ভাজকের যোগফল বের করবেন, ভাজকের যোগফলটাকে আপনি যে 2n এর সাথে কম্পেয়ার করে দিবেন, তাহলেই হয়ে যাবে। রেকর্ড ক্লাস কি ইউটিউবে পাবো? হ্যাঁ, ডেফিনেটলি পাবেন। কবিভাগগুলো মনে থাকে না, মনে না থাকলে মনে থাকার ঔষধ খান, খেয়ে মুখস্থ করেন, ঠিক আছে? আমি তো কবিভাগের জন্য আপনাদেরকে সাজেশন দিচ্ছি, এরপরে যদি বলেন মনে না থাকে তাহলে সমস্যা। ক্লাস ইউটিউবে আপলোড করে দিব, আপনারা হয়তোবা লাইভ ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা কোয়ালিটি সম্পন্ন ভিডিও ইউটিউবে মানে ফেসবুকে পাবেন না, আমি ওইটাকে ফুল এইচডি করে ইউটিউবে আপলোড করে দিব, হয়তোবা রাত 11টা 12টা বা তার চেয়ে একটু লেটও হয়ে যেতে পারে। লাস্ট পার্টটা আবার বলেন, লাস্ট পার্টে কি বুঝেন নাই? আপনি জাস্ট একটা ভাজক সংখ্যা বের করবেন, ঠিক আছে? দেখেন, মূল বিষয়টা হচ্ছে আপনি একটা ভাজক সংখ্যা বের করবেন। এই যে আমরা ভাজক সংখ্যা বের করলাম এত, সো আমরা এটা হচ্ছে আমাদের n, তাহলে আমাদের সিগমা n সমান হচ্ছে 16256। এটাকে আমরা লিখতে পারি 2 × 8128, দ্যাট মিনস 2n, অর্থাৎ সিগমা n সমান 2n, হুইচ ইজ আওয়ার পারফেক্ট নাম্বার। ক্লিয়ার?
এরে কথা বলেন না কেন? কথা না বললে কি হয়? কথা বলতে হবে তো। আমরা কি নেক্সট কোয়েশ্চেনে যাব? হ্যাঁ, শুধু টার্মগুলো মনে থাকলেই চলবে। আমি এই বিষয়টি বোঝাতে যাচ্ছি, শুধু টার্মগুলো মনে রাখবেন তাহলেই হয়ে যাবে। প্যারা নাই, চিল। প্যারা নাই, চিল। অনুসমতার অঙ্কগুলো দেখে যাবেন, বাট এখন করে দেওয়ার সময় নেই অনুসমতার অঙ্কগুলা। এটা পারেন? মোটামুটি কনফার্ম আসবে এটা এই বছর পরীক্ষাতে। এটা পারবেন? এটা পারবেন আপনারা? পারলে করাবো না। মনে ক্লাস থাকার জন্য প্রচুর চার্জ থাকবে, মোবাইলের চার্জের অভাবে করতে পারলাম না, সো স্যাড। এইটা পারবেন? একটু বলেন, এটা যদি পারেন তাহলে করাবো না, পারলে করাবো না, ঠিক আছে? না পারলে করাবো। এটা মোটামুটি 100% আসবে পরীক্ষাতে, অলমোস্ট 100%। বলেন, পারবেন করতে? গ বিভাগে যদি দুইটা প্রশ্ন ক খ দিয়ে আসে, ক না পারি খ হয়, তাহলে খ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই, অর্ধেক মার্কস পাবেন। ক বিভাগের সাজেশন আমাদের পেজে আপলোড করা হয়েছে গতকালকে। গতকালকে আপলোড করা হয়েছে। গতকালকে আপলোড করা হয়েছে। আপনারা লাইভটা শেয়ার দেন না কেন? 200 জন যুক্ত আছেন, লাইভ শেয়ার দিয়েছেন মাত্র 34 জন। সবাই লাইভটা শেয়ার দিবেন, তাহলে আপনাদের সাথে যারা আছে আমাদের পেজটা একটু ফলো করে দিবে হালকা করে, একটু সবার মধ্যে পৌঁছালাম আর কি। একটু দ্রুত প্লিজ। সবাই একটু কথা বলেন। ঠিক আছে, আমি করাই দিতেছি। এটা মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে, ঠিক আছে? এটা মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে। দেখেন, এটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারার যোগফলের অঙ্ক। ত্রিকোণমিতিক ধারার যোগফলের অঙ্ক, ঠিক আছে? তো প্রথমত আমরা মনে রাখতে হবে যে যদি আপনার বীজগাণিতিক ধারা হয়, যদি আপনার বীজগাণিতিক ধারা হয়, আপনার লেখা বোঝেন কিনা আসলে আমি জানি না। যদি বীজগাণিতিক ধারা হয় তাহলে আমরা যে এনতম পদ, বীজগাণিতিক ধারা হলে আমরা কি লিখবো? এনতম পদকে আমরা ইউএন হিসেবে ধরবো, এনতম পদকে আমরা ইউএন হিসেবে ধরবো। আর যদি ত্রিকোণমিতিক ধারা হয় তাহলে আরতম পদকে আমরা টি আর ধরবো। এটা সবসময় মনে রাখতে হবে। বীজগাণিতিক ধারা হলে আমরা ধরবো এনতম পদ ইউএন, ইউএন। আর ত্রিকোণমিতিক ধারার ক্ষেত্রে আমরা লিখবো টি আর। ওকে, প্রাথমিক বিষয়টা ক্লিয়ার। প্রাথমিক বিষয়টা ক্লিয়ার। এখন দেখেন, টেন ইনভার্স, টেন ইনভার্স, টেন ইনভার্স, দ্যাট মিন্স এখানে আপনাকে টেন ইনভার্স দিতে হবে। সিম্পল বিষয়। এখন আসেন মূল খেলাতে, এখন খেলা হবে। দেখেন, এখানে সবগুলোর উপরে কি আছে? ওয়ান। এই যে দেখেন, সবগুলোর উপরে আছে ওয়ান, সো এখানে কি হবে? ওয়ান হবে। দেখেন, আরতম পদ বলতে আমরা কি বুঝি? আরতম পদ বলতে আমরা বুঝি একটা সাধারণ পদ, যে পদের মধ্যে আমরা আর এর মান যদি 1 2 3 4 5 6 7 এরকম বসাই, তাহলে আমাদের প্রশ্নে যে আমাদের ধারাটা আছে সেই ধারাটা আমরা পাবো। এই জিনিসটাই, জাস্ট এই জিনিসটা বোঝানো হয়, অতিরিক্ত কিছু না কিন্তু। তাহলে প্রথম এখানে আমরা কি করেছি? প্রথমত হচ্ছে টেন ইনভার্স আছে সবগুলোর মধ্যে, সো আমরা লিখলাম টেন ইনভার্স। ওয়ান ওয়ান ওয়ান, দ্যাট মিনস এখানে ওয়ান। সমস্যাটা হচ্ছে নিচে। সমস্যাটা কোথায়? নিচে। তো নিচে কি আছে? নিচে আছে 3 7 13। এখন যদি আমরা এরকম একটা ধারা লিখি যে 1 প্লাস আর স্কোয়ার, এইটা হচ্ছে ধারা, এইটা হচ্ছে তার একটা ধারা, তাহলে কি হবে? দেখেন, যদি আমরা এখানে আর সমান 1 বসাই, তাহলে দেখেন হবে 1 প্লাস 1 প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস 3। এই হলো আমাদের 3। যদি আমি আর সমান 2 বসাই, তাহলে এটা হবে 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার, তাহলে 4 5 6 7, তাহলে হয়ে গেল 7। এখন যদি আমি আর সমান 3 বসাই, তাহলে 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে 9 10 11 12 আর 1 হচ্ছে 13, এই হচ্ছে 13। এই জন্য নিচে আপনাকে লিখতে হবে 1 প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার না? ওকে, তারপরে দেখেন, তারপরে হচ্ছে এই যে অংশটা, এই অংশটা, এই দুইটা পদ থেকে আমরা কমন নিলাম, আর কমন নিলাম। কি কমন নিলাম? আর কমন নিলাম। এখন এই যে অংশটা আছে, দেখেন এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা একটা ফর্মুলা বানাবার চেষ্টা করব নিচেরটার সাথে কম্পেয়ার করে।
তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। আমি একটু সূত্রটা লিখে দেই, টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। এইটা সূত্র হচ্ছে টেন ইনভার্স এ মাইনাস বি বাই ওয়ান প্লাস এ বি। এটা হচ্ছে সূত্র, ঠিক আছে? সো আমরা যদি এই ফর্মুলাটা বানাতে চাই তাহলে আমাদের কি দরকার? ওয়ান প্লাস এ বি। সো ওয়ান প্লাস, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমাদের উপরে কি দরকার? এ মাইনাস বি। সো উপরে আমরা লিখবো এ মাইনাস বি। তাহলে দেখেন আর প্লাস ওয়ান থেকে যদি আপনি আর কে বিয়োগ করেন তাহলে থাকবে ওয়ান, যেটা আমাদের উপরে আছে। ক্লিয়ার? ওকে। সো এটাকে আমরা লিখতে পারি টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। এই ফর্মুলা অনুযায়ী আমরা লিখলাম। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা জাস্ট বলেন। এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতে হবে। আর এই যে এনতম পদ, এটা আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখতে হবে, বা এটা আপনাকে মাথায় রাখতে হবে যে কিভাবে আপনি এই এনতম পদটাকে, সরি আরতম পদটাকে নিয়ে আসবেন। ম্যাথ দেখে মাথা ঘোরায় বড় বো করিয়া। ভেরি গুড, মাথা ঘোরানো ভালো বিষয়। এই এতটুকু ক্লিয়ার কিনা বলেন, দ্রুত রেসপন্স করবেন। এতটুকু ক্লিয়ার কিনা প্লিজ দ্রুত রেসপন্স করবেন, কারণ আরো অনেকগুলো ক্লাস বাকি আছে। ওরে ভাই, মাত্র 8 নম্বর পেজে আসছে। কতগুলা পেজ? 20টা পেজ। অবস্থা খারাপ, অবস্থা খারাপ। দ্রুত রেসপন্স করেন। আচ্ছা, এখন এই যে আমরা দেখেন, এই যে আমরা সমীকরণটা লিখলাম 1 নং সমীকরণ, এই 1 নং সমীকরণে আর এর জায়গাতে 1 2 3 4 5 6 7 8 এরকম n পর্যন্ত বসাবেন। সো যদি আমরা 1 বসাই, তাহলে এটা হবে 2, এটা হবে 1। দেখেন 1 বসালে 2 1, 2 বসালে 3 2, 3 বসালে 4 3, মানে এখান থেকে এখানে 1 কম। দেখেন এখান থেকে এখানে 1 কম। সো এখানে 2 হলে 1, 3 হলে 2, 4 হলে 3। আর যদি আমরা n বসাই তাহলে তাহলে দেখেন, তাহলে এটা হবে n প্লাস ওয়ান আর এটা হবে n। এই যে দেখেন, এটা হচ্ছে n প্লাস ওয়ান, এটা হচ্ছে n। বিষয়টা কি ক্লিয়ার? এখন এই যে আমরা লিখেছি সবগুলোকে জাস্ট যোগ করে দিবেন। কি করে দিবেন? যোগ করে দিবেন। তো দেখেন একটু জিনিস লক্ষ্য করেন, এইটা এটা কাটা, এইটা এটা কাটা, এইটার সাথে এইটা কাটা যাবে, এইটার সাথে এইটা কাটা যাবে। তার মানে হচ্ছে এই কোণাকুনি যত মান আছে সবগুলা মান কাটা যাবে। আপনি যত মান লিখেন সবগুলা কাটা যাবে। তাহলে কাটা যাবে না শুধু দুইটা পদ। একটা পদ হচ্ছে টেন ইনভার্স এন প্লাস ওয়ান, এই যে দেখেন টেন ইনভার্স এন প্লাস ওয়ান, আর একটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়ান, এই যে মাইনাস টেন ইনভার্স ওয়ান। এখন আবার এই সূত্রটা বসাবো, মুছে দিছি। এই যে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি এর ফর্মুলাটা বসাবো। তাহলে সূত্রটা কি? টেন ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই ওয়ান প্লাস এ বি। ঠিক আছে? সো ওয়ান ওয়ান কাটা যাবে, থাকবে এন, আর এটাকে ক্যালকুলেশন করলে হতো এত। এটি হচ্ছে আনসার। ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা বলেন। থিওরি কোনগুলো পড়বেন এই ক্লাসের প্রথমেই বলে দিছি, তাহলে আবার জিজ্ঞেস করেন কেন? যদি ক্লাসে এখন যুক্ত হয়ে থাকেন তাহলে আমি আমাদের ইউটিউব চ্যানেলে আজকে এই ক্লাসটা আমি আপলোড করে দেবো, সেখান থেকে দেখে নেবেন। আমাদের ইউটিউব চ্যানেলে এই ক্লাস আমি আপলোড করে দেবো, সেটা দেখে নেবেন। ক্লিয়ার কিনা বলেন। একেবারে সিম্পল বিষয়। এই প্রশ্নটা ভাই এই বছর আসার সম্ভাবনা খুবই বেশি, অলমোস্ট 100%, অলমোস্ট 100%। ক্লাস রেকর্ড থাকবে, বাট ফেসবুক থেকে আপনি হয়তো ভালো করে দেখতে পারবেন না, কারণ ফেসবুকের রেজলিউশন কমে যায়। ঠিক আছে? ক্লিয়ার না? কি ক্লিয়ার না? চা খাওয়াবো না যেদিন দেখা হয়। ওকে, চার দাওয়াত রইল। এখনো অনেকগুলো প্রশ্ন পড়ানো বাকি, দ্রুত রেসপন্স করবেন। ওকে, নেক্সটে যাই। এটা পারেন? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা পারবেন? না পারলে করে দিব না, ঠিক আছে? একটু রেসপন্স করুন তো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওরে ভাই, এখনো অনেক প্রশ্ন পড়ানো বাকি, অনেক প্রশ্ন পড়ানো বাকি। এটা পারবেন? শেষ, আগেরটা শেষ। এটা সলভ করতে পারবেন? এটা অনেক বড় প্রশ্ন, এটা অনেক বড় প্রশ্ন।
এইটা আসার পসিবিলিটি খুবই বেশি। দেখেন আপনাদের হচ্ছে একটা বীজগাণিতিক ধারা, একটা হচ্ছে ত্রিকোণমিতিক ধারা, দুইটা প্রশ্ন আসতে পারে এবং এই ক্লাসে আমি দুইটা প্রশ্ন আপনাদেরকে দেখাবো, আশা করি একটা আপনারা কমন পাবেন। আচ্ছা, এটা একটু বড় অঙ্ক। আচ্ছা থাক, এইটা আমি ইউটিউবে আপলোড করে দিব, এটা অনেক বড় অঙ্ক, ঠিক আছে? দেখেন এটা বিশাল বড় অঙ্ক, এটা যদি আমি করতে যাই আমার 10-15 মিনিট সময় লেগে যাবে এখানে যদি রিভিশন দিতে যাই। আপনারা চাইলে আমি এটা ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে? ওইখান থেকে দেখে নেবেন। আসেন, এইটা পারেন? মোটামুটি কনফার্ম এটা আসবে পরীক্ষাতে। পারবেন এটা নাকি করে দিব? এটা হচ্ছে ডিমোয়েভার থিওরাম থেকে, ডিমোয়েভার থিওরাম থেকে, ঠিক আছে? ওইটা না পারলে আমি আমি ইউটিউবে আপলোড করে দিব, ঠিক আছে? অনেক, সবাই যদি পারে তাহলে আমার পড়াতে এখানে সময় নষ্ট করার দরকার নেই, তাই না? এটা পারেন না আপনারাও? পারি, পারি, সবাই একটু রেসপন্স করেন তাহলে আমরা নেক্সটে আগাবো, সময় নষ্ট করবো না। তাহমিনা তোমা, জমশেদ, ওরে ভাই কথা বলেন না কেন? এখনো 150 জনের মতো লাইভে আসছে, তাহলে কথা বলেন না কেন? পারবেন না? তাহলে ঠিক আছে, আর এটার মধ্যে আমি সময় নষ্ট না করি। পারবেন যেহেতু, তো তারপরে আমি একটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবেন, এইভাবে করবেন, এইভাবে করবেন, শেষ। ঠিক আছে? দেখেন খুবই সিম্পল প্রশ্ন, এখান থেকে শুরু করবেন, এটা হচ্ছে সেকেন্ড পেজ, এটা হচ্ছে থার্ড পেজ, অঙ্ক শেষ। ওকে, আসেন এইখানে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখেন এটা একবার হালকা করে দেখাই দেই, স্ক্রিনকে দেখা যাচ্ছে এখন? এটার পেজের অবস্থা তো খুবই খারাপ, পেজের অবস্থা খুবই খারাপ, দেখা যাচ্ছে এখানে, একটু দেখে নিচ্ছি, দেখা যায়, ঠিক আছে? ওকে, সো এখানে বলা হয়েছে যদি x<1 হয় এবং এবং হচ্ছে আপনার এই অংশ greater than 1 হয়, তাহলে মানে এটা যদি less than 1 হয়, p না এটা, পেজগুলো ওলট পালট করে ফেলছে। আচ্ছা যাই হোক, সমস্যা না। সো এখানে বলা হয়েছে যে এত, সো এই যে মানটা আছে এই মানটাকে আমরা ধরে নিলাম পি, ঠিক আছে? এটাকে আমরা কি ধরে নিলাম? পি ধরে নিলাম, আমরা ধরে নিলাম এই অংশটা সমান হচ্ছে পি। সো যেহেতু এখানে দুইটা অংশ গুণ আকারে আছে, যেহেতু দুইটা অংশ গুণ আকারে আছে, সো আমরা কি করব? আমরা হচ্ছে এখানে লন নিয়ে আসবো দুইটাকে আলাদা করার জন্য। সো লন যখন নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে লন পি, লন এই টোটাল অংশ, লন পি। সো লন এ বি, লন এ বি সমান হচ্ছে লন এ প্লাস লন বি। তারপর হচ্ছে যা আছে লিখলাম, লনের পরে যে যাই থাকে না কেন, লনের পরে যাই থাকে না কেন, তার যদি কোনো পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। সো লনের পরে আমাদের এই অংশ আছে, তার পাওয়ার হচ্ছে এইটা, সো এটাকে আমরা সামনে নিয়ে আসবো। সো এই পাওয়ারটা সামনে চলে আসলো, লন 1 প্লাস এক্স, 1 মাইনাস এক্স সামনে চলে আসলো, লন 1 মাইনাস এক্স। তারপরে দেখেন, তারপরে এটাকে আমরা দুইটা পার্ট করব, প্রথমে 1 এর সাথে লন 1 প্লাস এক্স, এক্স এর সাথে লন 1 প্লাস এক্স। সো এই অংশ আর এই অংশ, 1 এর সাথে লন 1 মাইনাস এক্স, মাইনাস এক্স এর সাথে এই অংশ। এই যে দুইটা সূত্রগুলো আমরা একটু মনে রাখবো, লন 1 প্লাস এক্স এর সূত্র হচ্ছে এইটা, আর 1 মাইনাস এক্স হচ্ছে এইটা। 1 মাইনাস এক্স যদি হয় তাহলে সবগুলোর সামনে মাইনাস হবে, আর যদি 1 প্লাস হয় তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ওই রকম হচ্ছে আগাবে। তাহলে সূত্রগুলো একটু বসাই দেন ঠাস করে। তার আগে এই লন 1 প্লাস এক্স আর হচ্ছে এখানে আমরা লন 1 মাইনাস এক্স কে লিখে নেব, আর এই পদ এবং এই পদ এই দুইটা থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নিব, তাহলে থাকবে লন 1 প্লাস এক্স মাইনাস লন 1 মাইনাস এক্স। এখন এখানে আমরা সূত্র বসাবো। তাহলে দেখেন এই যে লন 1 প্লাস এক্স লন 1 মাইনাস এক্স এই অংশটার সমান হচ্ছে, দেখেন লন 1 প্লাস এক্স প্লাস লন 1 মাইনাস এক্স, তাহলে এটা হবে ln 1 plus x into 1 minus x, that means ln 1 minus x square। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে এখানে লেখা হয়েছে যে ln 1 minus x square, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই x আর এই যে ln 1 plus x, ln 1 plus x এর এই যে সূত্রটা এটা এখানে বসানো হয়েছে, এই যে সূত্র, আর এটা হচ্ছে ln 1 minus x এর সূত্র। একটু লক্ষ্য করেন এখানে কিন্তু মাইনাস, এখানে কি আছে? মাইনাস আছে। আর ln 1 minus x এর ক্ষেত্রে সবগুলোর সামনে কি আছে? মাইনাস আছে। মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাট মিন্স সবগুলা প্লাস। মান যেগুলো কাটাকুটি যায় কাটাকুটি করে দিবেন, যোগ বিয়োগ করে দিবেন, একসাথে করে দিবেন, করে দেওয়ার পরে এই মানটা গ্রেটার দেন 0। বুঝেছেন কিভাবে গ্রেটার দেন 0 কিভাবে?
দেখেন এক্স স্কোয়ার প্লাস এত যাই থাক, এখানে একটা কথা বলে আছে যে এক্স লেস দেন ওয়ান, এক্স লেস দেন ওয়ান, দেখেন এক্স লেস দেন ওয়ান। সো আমরা এক্স সমান মনে করে নিলাম -5। আপনি যে কোনো মান নেন, যদি আমরা এখানে -5 বসাই তাহলে হবে -5 স্কোয়ার প্লাস -5^4/6। দেখেন এখানে এক্স এর ঘাত হচ্ছে জোড় সংখ্যা, এক্স এর ঘাত জোড় সংখ্যা। সো আপনি এক্স এর মান যাই বসান না কেন সেটা ডেফিনেটলি জোড় হবে। সো এই যে এটার যে ক্যালকুলেশন করে যে মান আসবে সেটা অবশ্যই 0 থেকে বড় হবে। তার মানে লন পি গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। আর 0 সমান আমরা কি জানি? লন 1। তাহলে লন পি গ্রেটার দেন লন 1, পি গ্রেটার দেন 1, লন বাদ। তাহলে পি এর মানটা জাস্ট এখানে বসাই দেওয়া হয়েছে, যে এই অংশটা গ্রেটার দেন 1। সো এটি হচ্ছে আমাদের প্রথম অংশের প্রমাণ, এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের প্রমাণ। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রথম অংশের প্রমাণ। এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন কি করতে হবে? আর একটা পেজ এড হয়ে গেছে এখানে। আচ্ছা, এটাকে আমরা একটু ঠিক করে নিচ্ছি। একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এই জায়গাটাও। তাহলে দেখেন এই যে 1 প্লাস এক্স সমান এত, 1 মাইনাস এক্স সমান হচ্ছে এত। সো আমরা যদি এখান থেকে ধরে নেই, যে 1 প্লাস এক্স সমান পি, 1 মাইনাস এক্স সমান হচ্ছে কিউ, সরি এবি, যেহেতু এবি আছে আমরা এবি ধরবো। আমরা ধরে নিলাম 1 প্লাস এক্স সমান এ আর 1 মাইনাস এক্স সমান হচ্ছে বি। তাহলে দুইটাকে যোগ করে দেন। কি করব আমরা? যোগ করে দেব। তাহলে হবে 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স সমান হচ্ছে এ প্লাস বি। তাহলে এখান থেকে পাবো 2 ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমাদের প্রমাণটা একটু দেখেন, a প্লাস বি ডিভাইডেড বাই 2। সো আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে আমাদের কি ছিল? এখানে ছিল টোটাল অংশ গ্রেটার দেন 1। সো এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন কত ছিল? 1। এই 1 এর জায়গাতে জাস্ট এই মানটা বসাই দিবেন, a প্লাস বি ডিভাইডেড বাই 2। ওকে, সো আমাদের 1 প্লাস এক্স সমান কি ছিল? এ। সো এটা কি হয়ে যাবে? এ টু দি পাওয়ার এ, আর এটা ছিল বি, তাহলে বি টু দি পাওয়ার বি গ্রেটার দেন এ প্লাস বি বাই 2। পাওয়ার কত? এবি। পাওয়ার কত? এবি। সো পাওয়ার কত ছিল এখানে? এ প্লাস বি। এ প্লাস বি সমান কত? 2। এ প্লাস বি সমান 2। এইটার কি পাওয়ার এ প্লাস বি ছিল প্রশ্নের মধ্যে? a plus b by 2 greater than a plus b by 2 a to the power b। ও, এটাকে আমরা প্রমাণ মেলানোর স্বার্থে লিখতেই পারি এভাবে, যে 1 এর পাওয়ার a plus b আর এখানে a plus b ডিভাইডেড বাই 2 এর পাওয়ার a plus b। প্রমাণের সুবিধার্থে আমাদের প্রমাণের মধ্যে এখানে 8 এর পাওয়ার a plus b আছে। সো 1 এর পাওয়ার আপনি যাই দেন না কেন সেটা কিন্তু 1 ই হয়, পরিবর্তন হয় না। সো 8 এর পাওয়ার এখন আমরা লিখতে পারি a plus b। বলেন ক্লিয়ার কিনা? ইউটিউবে দিয়ে দিব, ঠিক আছে? ইউটিউবে দিয়ে দিব। স্টুডেন্ট 300 থেকে 100-তে চলে আসলো। হ্যাঁ, এই যে পাওয়ার নিয়ে আসলাম, এটা আমাদের প্রমাণের সুবিধার্থে নিয়ে আসলেই হয়ে যাবে। ঠিক আছে, 300 থেকে স্টুডেন্ট 100-তে নেমে এসেছে। খুবই হতাশাজনক, খুবই হতাশাজনক। বাকিদের কি ক্লিয়ার? আর কি বোঝাবো নাকি শেষ করে দিব ক্লাস? এটা পারবেন আপনারা? খুবই গুরুত্বপূর্ণ ভাই এই প্রশ্নগুলো। আসলে এই বছরের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ আপনাদের আমি কি বোঝাবো, এই প্রশ্নগুলো যে আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এইটা আপনারা পারবেন সলভ করতে? শেষ হতে হতে আরো নেমে যাবে, কথা সত্য, কিছু করার নাই। এটা পারবেন না? এগুলো পড়ানো হয়েছে, ক্লাস কি শেষ করে দিব? স্টুডেন্ট অনেক কমে গেছে, 100-র আশেপাশে চলে আসছে। 300 জন ছিল, 300 জন থেকে 100 জনে চলে আসছে। কোমরে ব্যথা করতেছে।
এটা পারবেন আপনারা? প্রশ্নগুলো পেজে দিয়ে দিব, ঠিক আছে? আরো 2 ঘন্টা পড়াবো? ওরে ভাই, এত স্টেমিনা আমার নাই রে ভাই, এত সময় পড়াবো। আচ্ছা, আমি এটাকে একটু একটু জাস্ট আপনাদেরকে দেখাই দিই, ঠিক আছে? এই প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমত হচ্ছে এক্স ওয়াই জেড গ্রেটার দেন জিরো, জিরো থেকে বড় তিনটা সংখ্যা, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে ওয়ান। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান হচ্ছে ওয়ান, তাহলে এই অংশটা আমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে? ওকে। সো প্রথমত এখানে যে এই অংশটা দেয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম, যে এখানে আমাদের যা যা দেয়া আছে এটা আমরা এখানে লিখে নিলাম। এখন দেখেন, এই যে টু মাইনাস এক্স এটা সমান ধরলাম এ, টু মাইনাস ওয়াই সমান ধরে নিলাম বি, টু মাইনাস জেড সমান ধরে নিলাম সি। এখন যদি আপনি প্রশ্ন করেন কেন ধরবেন, তাহলে এটার আনসার আমার কাছে নাই, আপনাকে ধরতে হবে, ঠিক আছে? এখন এইগুলোকে যোগ করে দেন, যোগ করে দেন, এ প্লাস বি প্লাস সি। এই এ বি সি কে যদি আমরা যোগ করি, তাহলে টু প্লাস টু প্লাস টু, দ্যাট মিনস সিক্স। মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তার মানে হয়ে যাবে সিক্স মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান ওয়ান, দ্যাট মিনস সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ ফাইভ। সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ কত হয়ে গেল? ফাইভ। সিক্স মাইনাস ওয়ান মানে কত হয়ে গেল? ফাইভ। ওকে। সো এই যে দেখেন, এখানে টু মাইনাস এক্স সমান এ, সো এটাকে আমরা লিখতে পারি টু মাইনাস এ সমান এক্স। এটাকে লিখতে পারি টু মাইনাস বি সমান ওয়াই, এটাকে লিখতে পারি টু মাইনাস সি সমান জেড, ঠিক আছে? এখন এই যে সূত্রটা, এটা হচ্ছে শক্তি উপপাদ্য। এটা কোথা থেকে পেয়েছি আমরা? এটা আমরা পেয়েছি শক্তি উপপাদ্য থেকে, শক্তি উপপাদ্য থেকে, শক্তি উপপাদ্য থেকে। দেখেন এখানে কিন্তু শক্তি উপপাদ্য লিখে রেখেছি, ঠিক আছে? সো এখানে যে এম ছিল, এই এম এর জায়গাতে আপনাকে জাস্ট মাইনাস ওয়ান বসিয়ে দিতে হবে। হোয়াই? কেন? কারণ আমাদের প্রমাণটা মিলানোর জন্য এই মাইনাস ওয়ান, মানে এম এর মান মাইনাস ওয়ান ছাড়া অন্য কোনো মানের জন্য এটা কখনোই মিলাতে পারবো না। সো আমরা জাস্ট সূত্রটা লিখলাম। এখানে এ বি দুইটা, এখানে এবিসি হচ্ছে তিনটা, ঠিক আছে? এখন এই অংশটা আমরা লিখলাম, আর এই যে থ্রি, এই থ্রিটাকে আমরা আর গুণন করে ডান দিকে নিয়ে নিলাম। দেখেন এটা নিচে ছিল, এটা উপরে চলে আসলো। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি সমান কত ছিল? ফাইভ। এই যে ফাইভ বসাই দিলাম। দেখেন এই যে ফাইভ বাই থ্রি ইনভার্স ওয়ান, দ্যাট মিনস থ্রি বাই ফাইভ। এই যে থ্রি বাই ফাইভ, এই থ্রি এর সাথে এটাকে গুণ করলে হয়ে যাবে নাইন। এ ইনভার্স মানে ওয়ান বাই এ, বি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই বি, সি ইনভার্স মানে হচ্ছে ওয়ান বাই সি। তাহলে তিন আর তিন গুণ করলে হয়ে যাবে নয়। এই যে দেখেন তিন আর তিন গুণ করলে হয়ে গেল নয়। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেখেন কি আছে, আমাদের প্রমাণের মধ্যে হচ্ছে আমাদের থ্রি বাই ফাইভ নিয়ে আসতে হবে, থ্রি বাই ফাইভ নিয়ে আসতে হবে, আবার টু মাইনাস এক্স, টু মাইনাস ওয়াই, টু মাইনাস জেড নিয়ে আসতে হবে। সো আমরা সবগুলাকে টু দ্বারা গুণ করে দিব, সবগুলাকে টু দ্বারা গুণ করে দিব, তাহলে এই নাইনটা হয়ে যাবে 18, আর বাকি যা আছে সব সেম। এখন প্রত্যেকটা থেকে আমরা এক এক করে বিয়োগ করব। দেখেন এখানে আমরা এক বিয়োগ করেছি, এখানে এক বিয়োগ করেছি, এখানে এক বিয়োগ করেছি। সো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এই মাইনাস থ্রিকে ডান দিক থেকে বিয়োগ করবেন। প্রশ্ন হচ্ছে কেন, আমি কেন মাইনাস ওয়ান বিয়োগ করব? দেখেন আমাদের কিন্তু টু মাইনাস এক্স আছে, অর্থাৎ এই যে টু মাইনাস এ, এই জিনিসটা আনতে হবে, টু মাইনাস বি আনতে হবে, টু মাইনাস সি আনতে হবে। এই জিনিসটার জন্য আমরা এখানে মাইনাস ওয়ান করেছি। তাহলে লসাগু নিলে দেখেন টু মাইনাস এ, টু মাইনাস বি, টু মাইনাস সি। তাহলে টু মাইনাস এ সমান কত? এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। বসাই দেন। দেখেন এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। আর এখান থেকে থ্রি বিয়োগ করলে তিন পাশে 15, 18 থেকে 15 বিয়োগ করলে তিন, দ্যাট মিনস থ্রি বাই ফাইভ, এবং এটি হচ্ছে সমাধান। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলেন? মাত্র করাই দিলাম তো, পারবেন না কেন এখন? মাত্র করাই দিলাম তো, না পারার কি আছে? শেষ করে দিব লাইভ? শেষ হয়ে গেল নাকি? ও আচ্ছা, যতগুলা ফাইল আমি নিয়েছিলাম সবগুলা শেষ। শেষ, ঠিক আছে, সবগুলা শেষ।
আপনাদের যা যা প্রশ্ন আছে এখন বলবেন, আপনাদের আরো কিছু বিষয় আমার বলার আছে, আপনাদের আরো কিছু বিষয় আমার বলার আছে। গুরুত্বপূর্ণ অঙ্ক যা শেষ, তো স্লাইডের মধ্যে আমি জানিয়েছিলাম সব করাই দিছি, ঠিক আছে। আচ্ছা, আপনারা ওই যে সত্যক সারণের যে অঙ্কগুলো আছে মনে আছে আপনার? সত্যক সারণী প্রথম অধ্যায়, সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে পরীক্ষাতে, সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে, এইগুলো পেন্সিল দিয়ে আঁকবেন আর লিখবেন কলম দিয়ে। সত্যক সারণীর যে অঙ্কগুলো আছে সেগুলোর চার্ট আঁকবেন পেন্সিল দিয়ে, লিখবেন কলম দিয়ে, ঠিক আছে। আর আপনাদের কি কি প্রশ্ন আছে একটু বলেন, তারপর শেষ করে দিব। স্লাইডে যতগুলো নিয়েছিলাম সবগুলো আমি দিয়ে দিছি। ডি মোবাইলের উপপাদ্যটি আমাদের ইউটিউবে আপলোড করা আছে, আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবেন, বা আমাদের ইউটিউবে গিয়ে আপনি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর একটা প্লেলিস্ট আছে, এখানে গেলেই পেয়ে যাবেন। ক্লিয়ার কিনা বলেন, তারপর আপনাদের যার যত প্রশ্ন আছে সব করবেন, তারপর শেষ করে দিব, ঠিক আছে। এক্সাম 3 ঘন্টার, এক্সাম হচ্ছে 3 ঘন্টার, আপনাদের নেক্সট সবগুলো এক্সাম হচ্ছে 3 ঘন্টা করে, নেক্সট সবগুলো অঙ্ক হচ্ছে 3 ঘন্টা করে, ঠিক আছে। আপনাদের আর কার কি প্রশ্ন আছে একটু দ্রুত করে দিবেন। হ্যাঁ, এই ক্লাস আমি ইউটিউবে আপলোড করে দিব, তবে আপলোড হতে হতে হয়তো রাত 11টা কি বলতেছে 12টা বেজে যাবে, কারণ অনেক বড় তো, অলমোস্ট 1.5 ঘন্টা থেকে বেশি, আপলোড হতে হিউজ টাইম লাগবে। স্লাইড আপলোড দিয়েন আর উপপাদ্যগুলো ওকে ইউটিউবে আপলোড করে দিব। সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে পরীক্ষাতে, সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে। ডি ওয়েবারের উপপাদ্য আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, ঠিক আছে। আগে গ বিভাগ লিখলে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। সাদিয়া, আপনি যেটা বলছেন কোনো সমস্যা নাই। 20টা প্রশ্ন দেন খ খ গ, যাতে 10টা প্রশ্ন কমন আসে। ওরে বাইরে ভাই, প্রশ্ন কি আমি করছি? 20টা প্রশ্ন থেকে 10টা প্রশ্ন কমন চাচ্ছেন, কি একটা অবস্থা। আচ্ছা, এই ক্লাসের পিডিএফ কি আমরা আপলোড করে দিব একটু বলেন তো? হ্যাঁ, ইউটিউবে আপলোড করে দিব, আপনারা ইউটিউব থেকে ক্লাস দেখবেন, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে কোয়ালিটি সম্পন্ন ভিডিওটা পাবেন, আমি ওইটাকে 1080 পিক্সেলে আপলোড করে দিব। সেকেন্ড অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে অবশ্যই, সবগুলো অধ্যায় পড়বেন। মেজর তো 60 মার্কসের, পাস মার্কস কি কাউন্ট কিভাবে? 40%। সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে পরীক্ষাতে, ঠিক আছে। সত্যক সারণী থেকে দুইটা প্রশ্ন আসবে। টাইম ম্যানেজমেন্ট, এটা টাইম এমনিতেই ম্যানেজ হবে, সমস্যা নাই। 3 ঘন্টার সময়ের মধ্যে রিল্যাক্সে আনসার করতে পারবেন। সাজেশনগুলো পড়লে আশা করি আমরা 100% কমন পাবো। একটু কথা বলেন প্লিজ। কোমরে ব্যথা করতেছে রে ভাই। পিডিএফ দিয়ে ওকে, আপনারা সাজেশন পড়লে কি ফার্স্ট ক্লাস পাওয়া যাবে, আমরা আশাবাদী, ঠিক আছে। একেবারে 10টাই বলে দিতেন, হ্যাঁ এটা ভালো আইডিয়া, আমি 10টা প্রশ্ন বলে দিলাম, 10টা প্রশ্নই পরীক্ষাতে আসলো, কোনো প্যারা নাই, চিল, খারাপ না তো। 2 নম্বর কত, দুইটা কত নম্বরের হবে আনুমানিক? দুইটা ছোট ছোট প্রশ্ন, যেমন আপনার যদি গ বিভাগে চলে আসে তাহলে দুইটা প্রশ্ন দিয়ে হয়তো একটা বড় প্রশ্ন থাকবে, এরকম হতে পারে, ঠিক আছে। সত্যক সারণে দুইটা প্রশ্ন আসবে, 1 2 3 4 6 8, আশা করা যায়, আশা করা যায়। আমি স্টুডেন্ট পড়ানি তো আইছি, ক্লাসটা আর একটা ম্যাথ বুঝাইয়া দেন ভাই প্লিজ। ক্লাসের যতগুলো ম্যাথ আমাদের স্লাইডে নেওয়া ছিল আমি আপনাদেরকে দেখাই, আপনাদেরকে হয়তো মনে হচ্ছে যে আমি আপনাদের ক্লাস স্লাইডের সবগুলো না করে শেষ করে দিয়েছি, আপনার মনে হতে পারে। এই যে দেখেন, আপনাদের স্লাইডে যা ছিল আমি সব আপনাদেরকে বুঝাই দিয়েছি, এই যে দেখেন, দেখা যাচ্ছে। আমি এই যে দেখেন, আমি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে স্লাইডের মধ্যে যতগুলো আমার ক্লাস করানোর কথা ছিল সবগুলো আমি আপনাদেরকে বোঝাই দিয়েছি। এই যে দেখেন, এগুলো সব বোঝাই দিয়েছি, শুধু এই ক্লাসটা বোঝাই দেই নাই, এইটা আমি ইউটিউবে আপলোড করে দিব, কারণ এটা অনেক বড় ক্লাস। এই যে দেখেন, এগুলা সবগুলো আমি বুঝাই দিছি, একটা অবাদ নাই। এইগুলাই ছিল স্লাইডে, ঠিক আছে, এইগুলাই স্লাইডে ছিল, সবগুলা বুঝাই দিছি।
যে প্রশ্নগুলো কি বলছেন আপনি সলভ করে দিলে, ভাইয়া যে প্রশ্নগুলো সলভ করে দিলে এগুলো কি না, সাজেশন তো অবশ্যই, এগুলো তো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট। 9টা থিওরাম কই পাবো? এই হচ্ছে 5টা, এই হচ্ছে 4টা, এই হচ্ছে 9টা সাজেশন, না পাওয়ার কি আছে রে ভাই? ফারদিন ইসলাম, আমার গার্লফ্রেন্ড ও আমি দুইজনই আপনার ক্লাস করতেছে, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিয়ে ক্লাস করবেন, ঠিক আছে, সমস্যা নাই, একের ভেতর সব, পিডিএফ আনস সহ। ওকে, আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে থাকলে করেন, না হলে শেষ করে দিই, পরীক্ষার আগে সময় নষ্ট করে লাভ নেই। আর একটা বিষয় হচ্ছে ব্রিফ কোয়েশ্চন গুলো কিন্তু আমাদের পেজে অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে আমি আবার আপলোড করে দিব। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের সাজেশন, মানে ফুল সাজেশন আমাদের পেজে আপলোড করে দেওয়া আছে, গতকালকে এগুলো আমি করে দিয়েছি, ওইখান থেকে আপনারা দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, না থাকলে তো শেষ করে দিব, প্রশ্ন থাকলে বলেন। প্রথম পরীক্ষা দিবেন গণিতের, আপনাদের কারো কোনো প্রশ্ন নাই? খুবই ভালো, খুবই ভালো। দ্বিতীয় বর্ষের ক্লাস, হ্যাঁ অবশ্যই, আমাদের দ্বিতীয় বর্ষের এই বছরের ক্লাসগুলো সব ডিজিটাল বোর্ডে, ঠিক আছে, তো আগামী বছর আরো প্রিমিয়াম হবে, মানে সবকিছু আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি দ্বিতীয় বর্ষে। আচ্ছা, দ্বিতীয় বর্ষ নিয়ে আমরা এখানে আলোচনা নাই করি, স্লাইড থেকে কত মার্কস কমন পেতে পারি আমরা, এই ক্লাসে যে 10 থেকে 12টা অঙ্ক করিয়েছি, এখান থেকে আপনারা 5-6টা প্রশ্ন কমন পেয়ে যাবেন, দেখবেন, ঠিক আছে। 4 নম্বর থিওরাম কোনটা রে ভাই? এইটা, হ্যাঁ না, এটা ইউটিউবে নাই, এটা ইউটিউবে নাই। আয়েজা চন্দ্রাবতী, হ্যাঁ আমারও প্রচুর ক্ষুধা লাগছে, সব সাজেশনের ম্যাথ করলেই হবে, হ্যাঁ সাজেশনের সব ম্যাথ ভালো করে পড়লেই ভালো কিছু পসিবল, ঠিক আছে। আচ্ছা দেখেন, মজার বিষয় কি জানেন, আপনাদের এই ক্লাসটা হচ্ছে আমার লাইফের প্রথম ক্লাস, যে ক্লাসের মধ্যে 300 জনের উপর স্টুডেন্ট একসাথে লাইভে ছিল, এর আগে কখনো 300 জন ছিল না, 220-30 জনের মতো ছিল। এবং এইটা মেবি প্রথম কোন লাইভ, যে লাইভটা শেষ হওয়ার আগে অলমোস্ট 12,000 শিক্ষার্থী লাইভ দেখেছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। আচ্ছা, আমি নকল করে নিমু, আর নকল দিয়ে লিখতে পারমুনি, আগের ইয়ারের নকল করে নাই। দেখেন ভাই, আপনি যদি নকল নিয়ে পরীক্ষাতে যান আর যদি আপনি ধরা খান, তাহলে জীবন যৌবন দুইটাই কিন্তু আপনার শেষ হয়ে যাবে, সো বি কেয়ারফুল। ম্যাথগুলোর সব আনসার পিডিএফ দিয়ে, হ্যাঁ পেজে আপলোড করে দিব। যাই হোক, পরিশেষে যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের এই যে 2 দিন সময় আছে, এই 2 দিন ভালো করে সাজেশন গুলো ফলো করেন। কিছু ক্লাস আমি পেজে আপলোড করে দিব এবং কিছু ক্লাস আমি ইউটিউবে আপলোড করে দেওয়ার চেষ্টা করব, বাট আমি আপনাদেরকে কোনো নিশ্চয়তা দিতে পারতেছি না, কারণ আমি আসলে ওই সময়টাই পাচ্ছি না যে আপনাদের এই ক্লাসটা নেওয়ার জন্য। আজকে আমি সারাদিন এগুলো দেখছি, ঠিক আছে, এবং এগুলো রেডি করেছি। সো সবাই ভালো করে পরীক্ষা দিবেন, আর আপনাদের সাথে যারা আছে সবাইকে বলবেন যে আমাদের প্ল্যাটফর্মে চলে আসতে, আমাদের ইউটিউব চ্যানেলে একটু চলে যাবেন, একটু টুক করে একটু শেয়ার করে দিবেন, একটু ফলো করে দিবেন, তাহলে দেখবেন যে আমাদের প্রতিষ্ঠানটা আরেকটু বড় হবে এবং আমরা আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। সো সবাই ভালো করে প্রস্তুতি নেন, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করে দিবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও আমি ক্লাসটা আপলোড করে দিব। সো সবার জন্য শুভকামনা রইল, সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, বেস্ট অফ লাক সবাইকে।